ভালোবাসার এরকম আরো অনেক গল্প পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ। স্টে উইথ আস। মানুষ দুইটা বিষয়ে দুর্বলতা প্রকাশ করে। ভাবছো ভালোবাসা হয় যাকে, সেটাই মানুষের দুর্বলতা না নিলয়? সেসব মানুষ দুটো কারণে তার নিজের দুর্বলতা প্রকাশ করে। একটা হলো ভাগ্য, আর একটা হলো পরিস্থিতি। ভাগ্যের আবার একটা গেম আছে, মাইন্ড গেমও বলতে পারো। ভাগ্য তোমার সঙ্গে মাইন্ড গেম খেলেছে, যার কারণে তুমি আজ রকস্টার। এখন তোমার মনে কয়েকটা প্রশ্ন ঘুরঘুর করছে। আমার মা বাবাকে কিভাবে কি পাবো? রফিক সাহেব কেন আমাকে আজ এত কথা বলছে? শোনো নিলয়, কখনো মানুষকে চিনতে যাবে না। মানুষকে চিনতে গেলেই হয় তুমি কষ্ট পাবে, আর না হয় তুমি ধ্বংস হবে। এখন হাসি পাচ্ছে যে মানুষ না চিনে কি করে জীবন চলবে। আসলে সত্য কথা হলো, মানুষকে কখনোই চেনা যায় না। স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া মানুষকে কেউ চিনতে পারে না। মানুষ হচ্ছে অনুভূতি, ভালোবাসা, মায়া, রাগ, অভিমান দিয়ে তৈরি। মানুষের মধ্যে অনেক রকমের প্যাচ থাকে, যেমন ধরো সাজিদ, অর্ক, রাহাত আর সৌরভ। নিলয় বিছানায় চলে আসে। রুমে পড়ে থাকা রকস্টার ড্রেস পরে নেয় ও শফিক সাহেব উচ্চস্বরে হাসতে লাগলেন। নিলয় পায়ের সাথে পিস্তল গুঁজে শফিক সাহেবের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। শফিক সাহেব হাসি থামিয়ে বলে, বিছানায় চলে আসে। রুমে পড়ে থাকা রকস্টার ড্রেস পরে নেয় ও শফিক সাহেব উচ্চস্বরে হাসতে লাগলেন। নিলয় পায়ের সাথে পিস্তল গুঁজে শফিক সাহেবের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। শফিক সাহেব হাসি থামিয়ে বলে, নিলয়, হেরে যাচ্ছ। মাইন্ড গেমে তুমি আজ হারতে বসেছো। তোমার দাবার মন্ত্রী আজ ধরা খেয়ে বসে আছে। রিল্যাক্স। জানি তুমি এমনিতেই মাথা ঠান্ডা করে চলো, বাট আজ তোমাকে উচ্চেতিত লাগছে। তোমাকে এসব কথা কেন বলছি জানো? কারণ আমার মেয়ে এই মানুষ খুন করা দয়া মাহীন রক্ত খেকো আবির নয়, নিলয় দ্য রকস্টারকে ভালোবাসে। তাই আজ তোমাকে এত কিছু বললাম। আমার মেয়ের লাগবে না, কেবল একটাই চাওয়া, আমার মেয়েকে কষ্ট দিও না। আজ কয়েকদিন ধরে খালি ওর মুখে আবিরের নামটাই শুনেছি। আচ্ছা আব্বু, আবির কি খেতে পছন্দ করে? ও এমন চুপচাপ থাকে কেন? এই কারণেই ভালো লাগে ছেলেটাকে। আব্বু, আবির এত বোকা কেন? তুমি তোর কাছের লোক, তুমি এবার ওর ব্যাপারে আমার কাছে কিছু বলো। আমি নেহার কথা শুনে অবাক না হয়ে হাসি। ওর মুখে কখনো আমি ছেলেদের ব্যাপারে শুনিনি। দেখো নিলয়, তোমাকে সরাসরি বলছি, আমি জানি তোমার জীবন এটা অনিশ্চয়তার মধ্যে আছে, কিন্তু থাকবে না আর। তুমি এসব অনিশ্চয়তার মধ্যে আছো, ছেড়ে দাও আর নেহাকে বিয়ে করে নাও। তোমরা তো কাজিন নাকি? অনেক হয়েছে রকস্টারের মাইন্ড গেম। এখন এসব ছেড়ে দিয়ে নেহাকে নিয়ে নতুনভাবে পথে চলো। নিলয় অবাক হয়ে তাকায় আশরাফ সাহেবের দিকে। হুট করে আবারও সাজিদের কথা মনে পড়ে গেল ওর। বসা থেকে উঠে দাঁড়ায় নিলয়। দেখুন স্যার, সবকিছু চাইলে ঠিক করা যায় না। ভাগ্য যেমন পরিস্থিতির কাছে হেরে যায়, তেমনি মানুষ চাইলেও সব ঠিক করে নিতে পারে না। কেন পারে না? মানুষই তো ঝামেলা তৈরি করে, তাহলে কেন পারে না? বোকার মতো কথা বলেন কেন? ঝামেলা হয় মনের খোরাকের উপর ভিত্তি করে, যা পূরণ হয় না বলে ঝামেলা শুরু। আমি গেলাম, কোনো একটা চেনার মধ্যে অচেনা শত্রু আমাকে ঠিক ভালো হতে দেবে না। তুমি যেতে পারবে না নিলয়। কে আটকাবে আমাকে? বাইরে বের হলেই টের পাবে। নিলয় বুঝে গিয়েছে সাজিদ ওর সাথে মাইন্ড গেম খেলছে, যেটা নিলয় আশা করেনি। অনেক কিছু বলার আর শেষ করার আছে আজকে। নিলয় কোনো কথা বলে না। দরজা খুলতে দেখে নেহা দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছ এত রাতে? গন্তব্যে কিংবা না ফেরার দেশে। দেখি পিস্তলটা আমাকে দাও তো। নিলয়ের অনুমতি ছাড়াই নেহা কোমর থেকে নিলয়ের পিস্তলটা নিয়ে নেয়। তারপর কপালে ধরে বলে, যদি আজ বাইরে যাও তাহলে ফিরে এসে দেখবে আমি এখানেই পড়ে আছি লাশ হয়ে। নিলয় চোখটা বন্ধ করে। বুকটা কেমন ছ্যাদ করে ওঠে ওর। মনে মনে বলে, রকস্টারের কোনো অনুভূতি নেই, আমি যাবই। কিন্তু কেন যেন ওর পা ঠিক এগোতে পারছে না। অনেক চেষ্টা করেও নিলয় এগিয়ে যেতে পারছে না। তবে তবে কি সে ইমোশনে আটকে পড়েছে? কিন্তু কিসের ইমোশন? চাইলেই চলে যেতে পারে, কিন্তু কেন সে থেমে আছে? নেহা কপালে পিস্তল ঠেকিয়ে বলে, আমি জানি আমি ওনাদের আপন সন্তান না। বাবার লেখা ডায়েরিটা আমি রোজ পড়ি, সেখানে লেখা থাকে আমার প্রতি তোমার শফিক সাহেবের কতটা ভালোবাসা। সত্যি তিনি আমাকে অনেক ভালোবাসে, তিনি তোমাকেও ভালোবাসে। ভালোবাসা কি সবকিছুর ঊর্ধ্বে নয়? যেটা আসে সেটাকে মূল্য দিতে হয় নিলয়, ফেলে দিলে তো সবই শেষ। নেহা আর কিচ্ছু বলে না, সোজা নিজের রুমে চলে যায়। নিলয় এখন চাইলে বাইরে যেতে পারে, কিন্তু সে ঘুরে বিছানায় এসে বসে পড়ে। শফিক সাহেব জোরে হেসে দেয়। নিলয় বিরক্ত হয়ে পড়ে, প্লিজ, অনেক হয়েছে। আমি রকস্টার হয়ে থাকতে চাই।
আমাকে দেখে হাসি পাচ্ছে তাই না? বলেছিলাম না তুমি যেতে পারবে না। ধরা তো পড়েই গেলে ইমোশনের কাছে। থাকো, ব্রেস্ট নাও, গেলাম। শফিক সাহেব চলে গেলেন। নিলয় একটা সিগারেট জ্বালায়। বাইরের দিকে তাকিয়ে আছে সে, জানালার পাশে দাঁড়িয়ে। ফোনটা হঠাৎ বেজে উঠলো। নিলয় তাকিয়ে দেখে সাজিদের ফোন। তুই ঠিক আছিস তো? পুলিশেরা এভাবে অ্যাটাক দেবে বুঝিনি। তোর কি গুলি লেগেছে? নিলয় অবাক হয়। নিলয়ের গুলি লেগেছে এটা তো সাজিদ জানে না। তবে কি নিশিদাকে বলেছে যে সে গুলি চালিয়েছে, কিন্তু কার লেগেছে সে জানে না। তাই সাজিদ কি জানতে চাইছে গুলি কোথায় লেগেছে? সাজিদ এমনটা করবে নিলয় কখনো ভাবেনি। নিলয় ফোন কেটে দেয়। নিশিকে কল করবে তার আগে নিশি নিজে কল করেছে। আবে তুমি ঠিক আছো? তোমার আশেপাশে কেউ কি ছিল? কাউকে দেখছো মাস্ক পরা, পিস্তল হাতে? বলো না কেন দিছো? নিলয় হাসে। নিশি সাজিদের লোক, এতে কোনো সন্দেহ নেই। তবে এটাও সত্য নিশি নিলয়কে ভালোবাসে, কিন্তু নিশি জানে না আসলে সাজিদের বন্ধু নিলয় আর আবিরই হচ্ছে নিলয়। কিন্তু কেন সে সাজিদের সাথে আছে, কেন নিলয়কে মারতে চায়? কাল নিশির সাথে দেখা করে অনেক কিছু জানতে হবে। কাল দেখা করতে পারবে? ভার্সিটিতে চলে আসো। আচ্ছা। সকালে ভার্সিটিতে আসে নিলয়। সবাই নিলয়ের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আগের মতো করে সে আসছে না। টাইট সাদা টি শার্টের সাথে বোতাম খোলা কালো শার্ট, কালো জিন্সটা হাঁটুর দিকে ছেঁড়া স্টাইল করা, চুলগুলো বড় লেভেলের স্পাইক করা, দাড়িগুলো মার্জিত, চোখে স্টুডেন্ট চশমা। বেশ পরিপাটি হয়ে ভার্সিটিতে আসছে। ওই দেখ, ছেলেটা কে রে? নতুন মনে হচ্ছে। নেহাকে ডেকে আফরিন কথাটা বলল। নেহাও গেটের দিকে তাকিয়ে দেখে আফরিনের মাথায় গাঁটটা দিতে যাবে, তখনই নাইমা বলে, ছেলেটা কিন্তু হ্যান্ডসাম খুব। তুমি আগে যাও, আমি ওর সাথে কথা বলে আসছি। ইস, ছেলেটাকে মনে হচ্ছে চিনি। কি হট রে। নেহা আর দেরি করে না, বেশ জোরে আফরিনের মাথায় জোরে গাঁটটা দেয় ও। তারপর রাগি রাগি মুখে বলে ওঠে, শয়তানের দল, ভালো করে দেখ ছেলেটা কে। আবিরও চোখে কি মাথা খেয়ে ক্ষুধা কমিয়েছিস? কি? ও আবির? হায় আল্লাহ, এত সুন্দর কেন? ইস, কেন যে আগে ওর সাথে এমন করলাম। যদি না করতে তাহলে এখন কি হতো শুনি? একটু চান্স নিতে পারতাম। মেরে না হাত ভেঙে ফেলবো তোকে, বুঝেছিস? যাতে ওর দিকে হাত না বাড়াতে পারিস। মানে কি? হাত বাড়ালে তোর কি? ওই শোন, তোদের বাড়িতে থাকে তাই বলে কি তোর বাপের জামাই নাকি? আর হইলে হবে, আমরা কেড়ে নেব, বুঝেছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি কেড়ে নেওয়া কাকে বলে। নেহা বসা থেকে উঠে নিলয়ের দিকে এগিয়ে যায়। সোজা নিলয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে যাবে, তখনই নিশি এসে হাত টেনে ধরতেই নিলয়ের বাম হাতের কবজির সাথে নিশি ধাক্কা খায়। নিলয় উফ বলে একটু লাফিয়ে ওঠে। তাড়াতাড়ি নিজেকে সামলে নেয় ও, কারণ রাতে নিশির দেয়া পিস্তলের গুলিটা তার হাত হজম করেছে। ধাক্কা লাগাতেই যেন ব্যথার অস্তিত্ব জানান দিল। নিশি বলে ওঠে, আবির, এতক্ষণ লাগে আসতে? তোমার জন্য কতক্ষণ ধরে বসে আছি। তুমি না একটা পচা, তোমার জন্য চিন্তাই ছিলাম। নিলয়কে টেনে নিয়ে চলে যায় নিশি। নেহা হাত বাড়িয়ে খাবার মতো তাকিয়ে থাকে ওদের চলে যাওয়ার দিকে। বান্ধবীগুলো এসে নেহাকে ঘিরে উচ্চস্বরে হাসতে থাকে। নেহা বিরক্তি নিয়ে সোজা বাড়ির দিকে চলে যায়। নিশি নিলয়ের হাত ধরে টানতে টানতে রঙ্গন ফুল গাছের নিচে নিয়ে যেতে থাকে। কোথা থেকে ছিন্ন ভিন্ন ছুটে আসে, নিলয়কে দেখে জড়িয়ে ধরে। নিশির দিকে নিলয় তাকিয়ে বলে, আচ্ছা আসো, তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি, সে অবধি তুমি ওর সাথে কথা বলো। নিশি চলে যেতেই মিন্নু বলে, ভাইজান, আপনি কই আছিলেন? ওরা আমার আপারে আজকে রাইতে তুলে নিয়ে যাবে কইছে। কেন? আমরা যদি কেস না তুলে নিই তাহলে আমাকে আর আপাকে অনেক মারবে। আপারে আবার নাকি কি সব করছে বলছে। আপারে আমি দেখে ভয় পাইছি, পরে আপারে অনেক বাজে কথা কইতেছিল। তাই আপা কালি হাসে বলছে এখন আমি ভয় পাই না, আমার সাথে নিলয় আছে। ভাইজান নিলয় কেডা? আপা তার কথা ওদেরকে কেন কইতেছিল, কেস তুলবার লাগিয়া ওরা সময় দিছে। আপনারা কইতেছে খুঁজতেছে, কইছে বাবির, কইছে আবির কেডা, ওকে আমাকে নামে কেস দেব। ভাইজান আপনি পালান, ওরা ওরা আইলে আপনার মাইরা ফেলবো। দূর পাগল, ওরা আমাকে কিছুই করতে পারবে না। নিলয় আমার বন্ধু তো, ওরা আসলে নিলয়কে ডাকবো, তখন দেখিস ওরা সবাই কাঁদতে কাঁদতে মাপ চাইবে। তোর আপা কেমন আছে? আপনাদেরকে আসার পর আপা ভালো হয়ে গেছে। আমাকে লোকে অনেক কথা কয়, আগে চুপ কইরা শুয়ে থাকতো।
মিন্নুকে সাথে নিয়ে নিশির দিকে এগিয়ে যায় নিলয়। নিশি সেই রঙ্গন ফুল গাছের নিচে বসে আছে। নিলয় অনেক কিছুই ভাবছে, কিন্তু ওর ভাবনাটা বেশি দূর যায় না। মিন্নুর হুট করে কথা বলার জন্য নিলয়কে আবারও ভাবনায় ফেলে দেয়। মিন্নু বলে, ভাইজান এখন কথা মাথায় আসতেছে না। কি? কইতেছে বাবি কারে ডাকবো, নিশিকে নাকি নেহাকে? আমার কিন্তু নেহাকে বেশি ভালো লাগে। বয়সে বড় হইলো ওর লোকে এখন চান্সে ডান্স করতাম। আর নিশিকে দেখলে মনে হয় এতে জিলাপির মতো ফেস নিয়ে দেখে, শিয়ালের মতো চালাক চালাক দৃষ্টি ওর। তুমি কার লোকে লাইন মারো সত্যি করে না কও, নাকি দুইটারই বিয়ে করবা? নিলয় ওর কথা শুনে হাসবে নাকি গম্ভীর হবে সেটা ভাবার আগেই মিন্নু নিলয়ের হাত ছেড়ে পালিয়ে যায়। নিলয় সত্যিই হেসে দেয়। কি হচ্ছে সে নিজেই বুঝতে পারছে না, তার উপর সবকিছু গুলিয়ে যাচ্ছে। তারপর এই নাও, এটা তোমার জন্য। নিলয় নিশির দিকে তাকায়। নিশি নিলয়ের দিকে একটি গোলাপ এগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। নিলয় মুচকি হেসে ফুলটা হাতে নিয়ে বলে, ফুল কেন? জানি না কেন, কিন্তু কেন জানে তোমার প্রতি আগ্রহটা বেড়ে চলছে। নীলার কথা শুনে বুঝেছিলাম। নিলয়ের কথা মানে? মানে কি? আমি কিছুই বুঝতে পারছি না। ওই ভয়ঙ্কর লোকটার সামনে তুমি গিয়েছিলে কিভাবে? নিশি কিছু বলতে চেয়েও থেমে যায়। সামনের দিকে তাকিয়ে থেকে কিছু একটা ভাবছে। ঘুরে নিলয়ের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। নিলয়ের গুলি লাগা হাতের দিকে আরো সরে আসে নিশি। নিলয়ের কাঁধে মাথা রাখতে যাবে, তখনই নিলয় সরে যায়, কারণ নিলয় ব্যথা পাবে। আর ব্যথা পেলেই নিশি সব বুঝে যাবে। নিশি মুচকি হাসে, তারপর বলে, আমি তোমাকে অনেক বিশ্বাস করি। আমিও তো করি। এখন বলো, নিলয়ের সাথে দেখা কি করে হলো? যতদূর জানি ওকে যারা দেখে তারা আর বেঁচে থাকে না, মানে প্রমাণ সে কোনোভাবেই রাখে না। তাহলে কিভাবে তুমি বেঁচে আছো? দূর গাদা, ওকে তো আমি দেখিনি। একটু ঠিক করে গুছিয়ে বলবে কি হয়েছিল? নিশি বসা থেকে উঠে দাঁড়ায়। কয়েকবার পায়চারি করতে করতে ভাবে, আচ্ছা আবিরকে কি সবকিছু বলা ঠিক হবে? আরে ধুর, বলে কি হবে? ও তো সব জানে। আমি কে? কাউকে তো সে বলেনি এতদিন। আর ছেলেটা তো খারাপ নয়, বলেই দেই। নিশি নীলের পাশে এসে বসে, হাতের উপর হাত রেখে বলে, আসলে আবে কাল রাতে নীলা একটি মিশনে যায়। মিশন? মানে তুমি কি করে জানো? আহা, আগে শুনো তো, সব বলছি। পাগল একটা। নীলাই হলো রকস্টার দ্য কিং। ওর মিশনের ব্যাপারে কেবল ওর কাছের লোকই জানে, আমি কি করে জানবো? তার মানে বলতে চাইছো তোমাকে মিশন জানানো হয়েছিল? ব্যাপারটা সেরকম। ওর বন্ধু সাজিদ আমাকে জানায়। সাজি তোমার সাথে সাজিদের কি সম্পর্ক? কেন তোমাকে জানিয়েছিল? কি হয় তোমার? নীলয় ইচ্ছে করেই সাজিদের কথা একটু উত্তেজিত হয়েই বলল, যেন নিশি ভাবে সাজিদকে সে নিশির আশেপাশে থাকাটা সহ্য করতে পারছে না। এদিকে নিশি আবিরের এমন উৎকীট দেখে অবাক হয়। মনে মনে একটু খুশি হলেও চিন্তায় পড়ে নিশি। নিশি ঝটপট উত্তর দেয়, আসলে আবি তোমাকে আজ সবটা বলবো। আমি আসলে শহরে পড়ে সিআইডি টিমের সিনিয়র অফিসার। অবশ্য অফিসার হয়েছে সাজিদের জন্য। ও আমাকে ভালোবাসে, আর যার জন্য ওর ভালোবাসাকে ব্যবহার করে আমি এত দূর এসেছি। ও থেকে প্রথমে নীলয়ের ব্যাপারে জানি। ও নীলয়ের বন্ধু, ব্যাস এতটুকু জানি। নীলয়কে আমি কখনো দেখিনি। সে দেখতে কেমন সেটাও জানি না, কোথায় থাকে সেটাও জানি না। ওর কথাতে কয়েকদিন আগে ওর একটা মিশনে ক্যামেরা লাগিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমি মিস করি। কাল সন্ধ্যায় সাজিদের একটা মেসেজ আসে আমার ফোনে। লেখা ছিল, আমি নীলয়ের সাথে আছি। যদি ওকে ধরতে চাও আর দেশের নাম করা অফিসার হতে চাও, তা এই লোকেশন ট্র্যাক করে চলে আসো। আমরাও সেটা ট্র্যাক করি। রাকিবের বাংলোতে নীলয়কে পাওয়া যায়। আমরা সব পুলিশ নিয়ে সেখানে অবস্থান করি। কেবল অপেক্ষা ছিলাম সাজিদের ইশারায়। সে বেরিয়ে আমাদের জানায়, আর আমরা তৎক্ষণি পজিশন মতো সেখানে চলে যাই। কিন্তু বুঝি নাই নীলয়কে সহজভাবে আমরা কতটুকু ভুল করছি। আর এটাও বুঝিনি সাজিদ এক দিলে দুই পাকে মারতে চেয়েছিল। ও বুঝে গেছে আমি তার ভালোবাসা ব্যবহার করছি। আর সে মাস্তান, আর আমি প্রশাসনের লোক। এক সময় ওর উপর প্রশাসনের ক্ষমতা প্রয়োগ করি। তাই হয়তো সে ছিল নীলয় যেন আমাকে মেরে ফেলে। আমার নীলয় যদি মারতে না পারে আমাকে, আর আমি তাকে ধরে ফেললাম, তাহলে ওর রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল। মানেটা হলো ও আমাকে দিয়ে নিলয়কে মারতে চায়, আবার নিলয়কে দিয়ে আমাকে মারতে চায়। অবশ্য এখানে নিলয়কে সে বেশি করে সরাতে চায়, কারণ নিলয় ওকে মেয়রের থেকে সরে আসতে বলছে। আর সাজিদ ভালো করে জানে নিলয় যেটা চায় সেটা সে নিয়ে ছাড়ে। যা বলবে সেটা ও করেই ছাড়বে, হোক সে নিলয়ের কাছের লোক কিংবা দূরের। এই ভয় সাজিদ আমাকে সেদিন কল দিয়ে বলে নিলয়কে ধরার ব্যাপারে। কিন্তু সত্যি আমি বুঝিনি
নিলয় জেনে যাবে আমরা ওর উপর নজর রেখেছি। ও ঠিকই আমাদের পরিবারের উপর লোক লাগিয়ে দিল। সে চাইলে আমাদের ওখানে মারতে পারতো। সাদিদ এটাই চেয়েছিল, হয় আমি বলি না হয় নিলয়। তারপর ওর রাস্তায় কেউ থাকবে না। কিন্তু নিলয় আমাকে মারেনি। আমি ওকে মারতে চাইনি, কিন্তু ভয় পেয়ে আমি গুলি করে ফেলি। আমি অন্ধকারে, ঠিক জানি না গুলিটা কার লেগেছিল, কেবল ও শব্দ শুনেছিলাম। আর সে পালিয়ে গেল। আমি শিওর নিলয় পালানোর মতো কেউ না, কিন্তু বুঝতে পারছি না কেন শুধু আমাদের না মেরে সেখান থেকে চলে যায়। আর আমার ছোড়া গুলিটা কার লাগে, ওর লোকে নাকি ওর? সে এই শহরে আছে, আমাকে যে কোনো সময় মারতে পারে, কিন্তু সেটাও সে করছে না। নিশির কথা শুনে নিলয় নিজেই অবাক হয়। কি বলবে ও বুঝে উঠতে পারছে না। সাজিদের কথা মনে পড়ে যায় ওর। কেমন যেন রাগে মুখের রং পাল্টাতে থাকে। সাজিদ সবাইকে ব্যবহার করছে, যতটুকু সবকিছু সহজ ভাবা হচ্ছিল বিষয়টা জটিলের দিকে যাচ্ছে। সাজিদকে সরানো কঠিন, আবার নিলয়ের কাছে সহজও বটে। এতক্ষণে সব পরিষ্কার, সাজিদ মেয়র থেকে সরতে চায় না। আবার এখন শফিক সাহেবও বলছে মেয়র হতে চায় না, কিন্তু সাজিদ বেইমানি করেছে। সাজিদ যদি সহজভাবে বুঝিয়ে বলতো তাহলে তো ঠিক ছিল, কিন্তু সে সেটা করেনি। সে নিলয়কে সুযোগ পেলে মারতে চায়। তাহলে কি সবকিছু আবার অগোছালো হয়ে যাচ্ছে? নিশির দিকে তাকিয়ে নিলয় বলে ওঠে, তোমার তো এখানে কেউ থাকে না, তাহলে তুমি তো নিলয়কে মারতে পারতে। ও তো তোমার পরিবারের কারো উপরে নজর রাখেনি। তাহলে হ্যাঁ, এটা ঠিক যে আমি এখানে একা থাকি। কাল একটা প্রবলেম হয়েছে আবির। নিলয়কে মারতে গিয়ে আমি অবাক। সেখানে শিয়াব আর সোহেল আর আরিফের লাশ দেখে। ওদেরকে কে মারলো? ওরাই কেন বা ওখানে ছিল? শিয়াবের বাবা মোশাররফ আঙ্কেল শান্ত হতে পারছে না। বিষয়টা আসলে জটিলের দিকে যাচ্ছে। আসলে আবির, রাতে মানে আসলে নিলয়ের লোকেরা তোমার উপর নজর রেখেছিল। 1 মিনিট, ওরা কেন আমার উপর নজর রাখবে? আসলে কি হয়েছিল বলো আমাকে। ওকে ধরতে গিয়েছিলাম, কিন্তু নিলয় আমাকে বলে তোমার উপর ওর লোক অস্ত্র নিয়ে নজর রাখছে। তো আমার উপর রাখলেই বা কি? গাদা তুমি, তোমাকে আমি ভালোবাসি, তাই তোমার জন্য কিছু না হয় এই কারণে আমি নিলয়কে ছেড়ে দিয়েছি। আহারে, তুমি ছেড়েছো নাকি ও তোমাকে ছেড়েছে? ও তো কাউকে ছেড়ে দেয় না, সে সব কিছুর শেষ দেখে ছাড়ে। এই, তুমি এত জানো কি করে শুনি? না মানে, তোমার থেকে শুনে ওর প্রতি ধারণা হইলো একটু আর কি। এখন থাকো, আমি গেলাম। এই, আমাকে তুমি ভালোবাসো না? নিলয় আর দাঁড়ায় না, রহস্যময় এক হাসি দিয়ে সে সেখান থেকে চলে যায়। নিশি কেবল ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। ক্যাম্পাস থেকে বের হতেই কয়েকটা গাড়ি আবিরের সামনে আসে। আবির দাঁড়িয়ে যায়। গাড়ি থেকে কয়েকজন লোক নিলয়ের কাছে, নিলয়ের দিকে এগিয়ে আসে। এসেই বলে ওঠে, তুমি কি আবির? নিলয় কিছুটা ভ্রু কুচকে তাকায়। আবির নাম ধরে যেহেতু ডেকেছে সেহেতু ওরা আবিরকে চেনে না। আবির মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ওদের মধ্যে একজন ছেলে বলে ওঠে, স্যার তোমাকে ডেকেছে, চলো। নিলয় কালো একটি গাড়ির সামনে এসে দাঁড়ায়। 4 জন লোক ভেতরে বসে আছে। নিলয় এসে দাঁড়াতেই একজন লোক বলে ওঠে, দেখতে তো হাবা বাবা মনে হয়। শিহাব, সোহেল আর আরিফ কি তোমার বন্ধু হয়? নিলয় সবার দিকে তাকায়, ভালো করে দেখে ওদেরকে, আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আমি শিহাবের বাবা মোশাররফ। নিশিত থেকে শুনেছি ও লাশ তোমার সাথে দেখা করতে বের হয়। তুমি ওকে শেষবার কোথায় দেখেছিলে? ও হ্যাঁ আঙ্কেল, শিয়াবের সাথে তো রাস্তায় দেখা হয়েছিল। ও বলছিল রাকিবটা কে যেন এক ভাইয়ের সাথে দেখা করতে যাবে। আমার পড়ার চাপ থাকায় আমি যেতে পারিনি। ওর সাথে সোহেল আর আরিফ যায়। কিন্তু কেন আঙ্কেল? আচ্ছা ঠিক আছে, তোমার সাথে পরে কথা বলে নেব। তুমি কি মিন্নুর বোনকে চেনো? রেনু? জি চিনি। এই যে হাসান বসে আছে আমার পাশে, ওর ছেলে আর বন্ধুরা মিলে মেয়েটাকে সাথে একটু মজা করতেছে। তুমি নাকি বাদী হয়ে কেস করে এসেছো। তুমি শিয়াবের বন্ধু বলে ভালোভাবে বলছি, কেসটা তুলে নাও, না হলে ভালো হবে না তোমার জন্য। ভাই, এটা কোনো ব্যাপার না। আগে আমাদের ছেলেদেরকে খুঁজে বের করতে হবে। চলো সাজিদের কাছে যাই, দেখি সে কি করতে পারে। আমার সোহেলের যদি কিছু হয় পুরো শহর জ্বালিয়ে দেবে। ঠিক আছে, চলে যাও।
ওরা গাড়ি নিয়ে চলে যায়। নিলয় মুচকি হাসলো। মাইন্ড গেমের দাবার গুটি এবার ঠিক জায়গা মতো বসছে। মাইন্ড গেমে তো এবার শুরু সাজিদের সাথে। নিলয় পকেটে হাত গুজে বাড়ির দিকে ফিরবে, ঠিক সে সময় মিন্নু এসে হাজির। মিন্নুর দিকে হাসি হাসি মুখে তাকাতে মিন্নু বলে, ভাইজান, আপনাদের কইছিলাম কেসটা তুলে আনিতে। ওরা অনেক খারাপ লোক, তোমার অনেক মারবি। ধুর পাগল, ওদের থেকে আমি অনেক খারাপ। ওরা মারলে আমি কি বসে থাকবো নাকি? আপনার দেখে তো মনে হয় না জীবনও মারামারি করছেন। আপনি ওদের কি করবেন? আপনি তো দেখলে মনে হয় মেয়েদের লোকে খালি টাঙ্কি মারতে আইছেন। তুই মাইর খাবি? ওই সকাল থেকে কিছু খাইছিস? না ভাইজান, কে রান্না করব? তাহলে চল কিছু খাবি। কোথায় নিয়ে যাবা? নেহা ভাবিদের বাড়িতে নাকি? নেহা ভাবি কিন্তু অনেক ভালো। আমি যেদিন প্রথম এখানে বাদাম বিক্রি করতে আসি, অনেক ছেলেরা আমার টাকা না দিয়ে বাতাস খাইতো, আমারে আবার মারতো। নেহা ভাবি ওদের সবাইকে বকছিল, আমি বিক্রি করতে সাহায্য করছিল। বুঝছি, চল। তুমি কিন্তু কেসটা তুলে নিও, ওরা তোমার সত্যি অনেক মারবে। তুমি অনেক ভালো, আপনাকে তুমি কইরে বলে ফেলছি। এটাই ঠিক আছে। আর শোন, তুই কে বাসায় যাবি? আমি থানায় যাব। কেন, ওদেরকে এখনো ধরেনি? মিন্নু আর নিলয় রেস্টুরেন্টের দিকে যাচ্ছে। ওদের পিছনে আরো একজন যাচ্ছে। মিন্নু আর চোখে ঘুরে তাকিয়ে দেখে নেহা আসছে। নেহা ইশারায় নিলয়কে কিছু বলতে মানা করে। তারপর নিলয় মিন্নুকে নিয়ে বসতেই নেহা ওর পাশে বসে। নেহাকে দেখে নিলয় অবাক হয়। নেহা বলে, নিলয়, তোমাকে কিছু কথা বলার আছে। হুম। আমি তোমাকে অনেক আগে থেকেই জানি। মানে? নিলয় অবাক হয়, ভ্রু কুঁচকে তাকায় নেহার দিকে। মিন্নু অবাক হয়, কারণ আবিরকে নিলয় বলে ডাকছে নেহা। মিন্নু একবার নিলয়ের দিকে তাকায়, আরেকবার নেহার দিকে তাকায়। নেহা খাবার অর্ডার দিয়ে বলে, বাবার ডায়েরিতে তোমার ব্যাপারে পড়েছি। আমি কে, তুমি কে, সবাই বাবার ডায়েরিতে লেখা আছে। তুমি যে নিলয় তা প্রথম থেকেই জানতাম। অবাক হচ্ছ? মানে তুমি প্রথম থেকে জেনেও আমার সাথে এমন করতে? করতাম, দেখতাম তুমি মানুষটা আসলে কেমন। তোমাকে প্রথম যেদিন দেখি সেদিন তোমার প্রতি সত্যি বলতে কোনো ভালো লাগা আসেনি, কিন্তু দিন দিন তোমার প্রতি কেমন যেন একটা অন্যরকম অনুভূতি নিজের মধ্যে খেয়াল করেছি। আরো একটা ব্যাপার আছে যেটা তুমি জানলে অবাক হবে। কি সেটা? খাবার চলে আসে। মিন্নু ভ্রু কুঁচকে একবার ওদের দিকে তাকাচ্ছে, আরেকবার খাবার খাচ্ছে। নেহা খাবারের চামচ হাতে নিয়ে বসে আছে, আর নিলয় খাবার মতো নেহার দিকে তাকিয়ে আছে। নেহা বলে, তোমার মাকে দেখতে চাও? মানে? বাবার ডায়েরিটা আমার আসল মায়ের ঠিকানা আছে, ডায়েরিতে পড়েছি। বাবা গোপনে ওনাদের খবর রেখেছিল। আমার বাবাকে তুমি চিনো না, তোমার থেকেও বড় মাইন্ড গেমার। মানুষকে খুব তাড়াতাড়ি বশে আনতে পারে, কিন্তু আমাকে অনেক ভালোবাসে। সত্যি বলছি, যদি আসল মা বাবার কাছে থাকতাম তাহলে কখনো এত ভালোবাসা বা আদর পেতাম না যতটা আমার বাবা আমাকে দিয়েছে। তবে উনি যা বলেছে তোমাকে সবটাই সত্যি। তুমি তো অনেকে চিনো, উনি কিন্তু ওনার উপরে কেউ থাকুক সেটা চান না। তবে তোমাকে তিনি একটা কথাই ঠিক বলেছে, মাস্তানে ছেড়ে দাও। জানে ছাড়তে গেলে অনেক কঠিন কিছুর সম্মুখীন তোমার হতে হবে। আমি তোমার পাশে আছি। নিলয় কি বলবে খুঁজে পাচ্ছে না। শফিক সাহেবের মুখটা মনে পড়ে যায়। না, তিনি এরকম লোক হতে পারেন না। আমার দেখা একজন ভালো লোক তিনি, যদিও আমাকে তার কাজে ব্যবহার করার জন্য রকস্টার বানিয়েছে আমাকে, কিন্তু এ অবধি ওনার তেমন কোনো কাজেই আমাকে ডাকেনি। আবার নেহাও তো শফিক সাহেবকে ভালো করেই চেনে। কে ঠিক, নেহা নাকি শফিক সাহেব? আবারও রহস্যটা বড় হয়ে যাচ্ছে। এক এক করে সবকিছু আমাকে শেষ করতে হবে ঠান্ডা মাথায়। মনে রাখতে হবে, রকস্টার জগতে কখনো কেউ কারো কাছের হতে পারে না কোনোভাবে এটা, কারণ বড় অবস্থানে সবাই যেতে চায়, আর রকস্টার মানে সবকিছুই তো তার কাছে বন্দী। এখানে কেউ কারো আপন হয় না। নিলয় খাবারের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে। নেহা ওর হাতে হাত রাখে। নিলয় ঘুরে দেখায় নেহার দিকে। নেহার দৃষ্টি অন্যদিকে থেকে আজ অনেক বেশি আলাদা লাগছে। কেমন যেন ওর দৃষ্টি বলছে ভরসা করাই যায়। নিলয় কিছু বলতে যাবে, তার আগে নেহা বলে ওঠে, কখনো মেয়ে রকস্টার দেখেছ? মানে? তুমি রকস্টার হলে আমিও তোমার সাথে থেকে রকস্টার হব। রকস্টারের এই মাইন্ড গেম খেলাতে যদি মরে যায় তবে একসাথে না হয় মরবো, আর যদি বাঁচি তবে দুজন সব শত্রুদের একসাথে শেষ করে না হয় বাঁচবো। নিলয় আরো কিছু সময় ভাবতে থাকে নেহাকে নিয়ে। মিন্নুর দিকে তাকিয়ে বলে, তুই বাসায় চলে যা, এই নে টাকা, খাবার কিনে নিয়ে যাস তোর আপার জন্য। নেহা আমাকে তোমার আসল মায়ের কাছে নিয়ে যাবে। অনেক কিছু বোঝাপড়া আছে আমার, আজ রাতে হয়তো অনেক কিছুই ঘটতে পারে। মাইন্ড গেম শেষ করতে হবে। চলো।
নেহা আর নিলয় রেস্টুরেন্ট থেকে বের হয়। রেস্টুরেন্টের বাইরে আসতেই নেহা বলে, দাঁড়াও, ড্রাইভারকে ফোন করি গাড়ি নিয়ে আসুক। কোনো দরকার নেই, 2 মিনিটেই গাড়ি চলে আসবে। নিলয় পকেট থেকে ফোন বের করে কাকে যেন ফোন করে। ঠিক তার 2 মিনিট বাদেই একটা ছেলে বাইক নিয়ে হাজির। নিলয় সামনে এসে দাঁড়ায়, দাঁড়িয়ে বলে ওঠে, ভাইয়া বাইক। তুমি শাওন না? নেহা অবাক হয়ে তাকায় শাওনের দিকে। নেহা জানতই না শাওন নিলয়ের লোক। শাওন মুচকি হাসে, কোনো কথা না বলে সে চলে যায়। নিলয় নেহাকে নিয়ে বাইক স্টার্ট দেয়। ঢাকা থেকে অনেক দূর নিলয়ের পরিচিত জায়গা। সে ছোট্ট বিল, যার সব দিক পানিতে ভরে আছে। বিলের একপাশে সারি ধরে সাদা রাজহাঁসের দল প্যাক প্যাক করে ডেকে চলেছে। তার কিছুটা দূরে কাদা খোঁচা পাখির দল পানিতে মুখ ডুবিয়ে কাদা তুলতে ব্যস্ত। বিলের এক প্রান্তে ছোট উচ্চ ঢিপি, সেই ঢিপিতে কলার বাগান লাগানো। শরতের প্রকৃতিতে ছোট্ট জায়গাতে কাশফুলের সমারোহ যেন মন কেড়ে নেয়। কলা বাগানের পাশে বকের দলেরা উঠছে বসছে। নিলয় বাইক থেকে নামে। নেহা নিলয়ের দিকে বড় বড় চোখে তাকায়। কি ব্যাপার, তুমি এখানে কেন নামলে? ঢাকা শহরের বাইরে এটাই আমার প্রিয় জায়গা। তোমার বাবার সাথে অনেকবার এখানে এসেছি, মাঝে মাঝে একাও চলে আসি এখানে। কলা বাগানের বিপরীত পাশে বাঁধের উপর ছোট ছোট সারিবদ্ধ মেহগনি গাছ। গাছের ডালে নানা রঙের পাখিরা একদম চিকন ডালে বসে দোল খাচ্ছে। নিলয় বিলের একদম কিনারে এসে দাঁড়ায়। বিলটা বেশি বড় না, আবার ছোট না। বিলের মাঝখান দিয়ে মেইন সড়ক চলে গেছে ঢাকার অদূরে। নিলয় পা থেকে কনভার্স করে নেয়, পিস্তলটা বাইকের কোরলে রেখে বিলের পানিতে নামে। নেহা বোকার মতো তাকিয়ে আছে নিলয়ের দিকে, মনে মনে বলছে, এই ছেলে কি আসলেই রকস্টার? রকস্টাররা কি এমন বাচ্চাদের মতো আচরণ করে? রকস্টার তো ভয়ঙ্কর হয় না, ছেলেটা ভয়ঙ্করই আছে, তবে তার জায়গা মাফিক, তবে রোমান্টিকও বটে। ওকে ঠিকই আমি শত্রুদের থেকে বাঁচিয়ে রকস্টার দুনিয়া থেকে সরিয়ে আনবো। আমার করে নেবো ওকে আমি, যে করেই হোক। নিলয় পানির মধ্যে পায়চারি করছে। নেহা দেখে হাসছে। নেহা চিৎকার করে বলে, আমিও ভিজবো তোমার সাথে। এই ছেলে, কি ভাবছো? এখন আসো, আমার হাত ধরো, দুজনে অল্প পানিতে কিছু সময় হাঁটবো, আসো। নেহার ছাড়ি শুনে নিলয় থতমত খেয়ে ওর দিকে তাকায়। কখন যে নেহা খালি পায়ে পায়জামা উঁচু করে পানিতে নেমে পড়েছে নিলয় খেয়াল করেনি। নেহার ফর্সা পায়ের অনেকটাই নিলয়ের চোখে এসে পড়ছে। এই প্রথম কোনো মেয়ের খুব কাছে এসছে নিলয়। বুকটা আবারও কেঁপে ওঠে তার ধক করে, কেমন যেন ভয় পেতে থাকে ও। নেহা নিলয়ের হাত ধরে। নিলয় একদম চুপসে যায়, নিজেই নিজের উপর অবাক হচ্ছে। সে নিজেই মনে মনে বলছে, আমি কি আসলে রকস্টার? এত ভয় পাচ্ছি কেন? এত নার্ভাস মনে হচ্ছে কেন নিজেকে? নিলয় কিছু বলতে যাবে, তার আগে নেহা নিলয়ের হাত ধরে আর একটু দূরে সরে যায়। বক আর রং বেরঙের পাখিদের দিকে তাকিয়ে নেহা বলে, তোমার আঁকিপাতে দৃষ্টি গোচর হব, ভেসে যাব দূর বহুদূর। বৃষ্টি বিলাসের সাথে করব জ্যোৎস্না বিলাস। মনের সরোবরে ভাসবো অনেক দূর। তুমি আছো হৃদয় মন্দিরে, আমি স্বপ্ন হব, হন্য হব ভালোবাসার সমুদ্রে। নিলয় নেহার দিকে হা করে তাকিয়ে থাকে, শক্ত করে ধরে আছে নেহা। নিলয় বোকা বোকা দৃষ্টিতে তাকিয়ে আছে। নেহা এখন চোখ বন্ধ করে কবিতা আবৃত্তি করছে। এরকম মুহূর্ত নিলয়ের কখনো আসেনি। তার বদলে এসেছে রক্তের ছন্দ, দ্বন্দ্বে আটকে থাকা শিহরিত খুনের নেশা। কেমন যেন ব্যাকুল করা মুহূর্ত নিলয় উপভোগ করছে। শিরশিরে বাতাস, সকালের রৌদ্র যেন নেহার মুখে এসে পড়ছে। রাজহাঁসের ডাক, কাদা খোঁচাদের কাদার ঘ্রাণ, বাতাসে কলা পাতার উচ্ছ্বসিত গান, বকেদের উড়ে চলার শব্দ, পাখিদের কলকলানি, আর তার সাথে তনয়া তদ্রিত নেহার মুখশ্রী নিলয়কে রকস্টার জগৎ থেকে যেন বের করে এনেছে। নেহাকে ডাকতে যাবে, তখনই নিলয় খেয়াল করে রাস্তার উপরে কিছুটা দূরে 4 জন ছেলে দাঁড়িয়ে আছে। মুখগুলো অচেনা নিলয়ের তাকানো দেখেই তারা সবাই দৌড়ে গাড়িতে যেয়ে বসে। নিলয় অবাক হয়, কেন তারা এভাবে পালাতে গেল? তার মানে কি আমাদের ফলো করছে তারা? কি হতে পারে? ফলোই বা কেন করছে? আমার পেছনে তাহলে কি অনেক আগে থেকে এসেছিল? কারা হবে? সাজিদের লোক, নাকি মোশারফের লোক, নাকি শফিক সাহেবের লোক? নিলয়ের মাথাটা যেন গরম হতে থাকে। ভেতরে থাকা রকস্টারের সেই শের যেন জেগে উঠতে থাকে। ভয়ঙ্কর সেই রূপ, যেটা শেষ ভালোবাসা নয়, রক্তের স্রোত। নিলয় হাত ছাড়াতে যাবে, কিন্তু নেহা হাত ছাড়ছে না। লোকগুলো নিলয়ের এমন আচরণ বেশ ভালো করেই খেয়াল করে গাড়ি চালিয়ে চলে যায়। নিলয়ের সন্দেহ নেই ঠিক তাদেরকে ফলো করছিল তারা, কিন্তু কেন? নেহা আছে তাই, নাকি আমাকে মারতে চায়? দেখো না নিলয়, পাখিদের দিকে তাকিয়ে
ওই যে উঁচু ডালে দুটো পাখি বসে আছে একসাথে, ওরা কারা জানো? কারা? আমি আর তুমি। দেখো না, ওদের থাকার জায়গা কিন্তু ঠিকভাবে নেই, তবুও তারা একসাথে বসে কতটা আপন মনের সামনে তাকিয়ে আছে। জানো মেয়েটা ছেলেটাকে কি বলছে? কি বলছে? বলছে তোমার পাশে আমি সারা জীবন থাকবো, কখনো তোমাকে ছেড়ে যাব না। তুমি দূর থেকে বোঝা যাচ্ছ কোনটা ছেলে আর কোনটা মেয়ে। এই, তুমি এত আনরোমান্টিক কেন? ও হ্যাঁ, তুমি তো রক স্টার, তোমার কি আর কল্পনা করতে ভালো লাগে? হয়েছে হয়েছে, রাগ দেখিয়ে লাভ নেই। এখন চলো আমরা যাই। আর কত দূর? নেহা আর নিলয় আবারও চলতে শুরু করে। নিলয়ের জুতোর ভিতরে লাগানো আছে পিস্তল, যা ও সবসময় রেখে দেয়। বাইকের পিছনে নেহা বসে আছে। এতক্ষণ ভালোই ছিল, কিন্তু বিলে একসাথে ভেজার পর নেহা যেন আরো নিলয়ের কাছে চলে আসে। নিলয় যেন আবারও অন্যরকম হয়ে যাচ্ছে। তবে নিলয় নেহাকে নিয়ে নয়, ভাবছে আপকামিং শত্রুদের নিয়ে। সত্যি রকস্টার হওয়ার রাস্তাটা সহজ হলেও সেই রাস্তা থেকে পুনরায় বের হয়ে আসার রাস্তাটা বেশ দুর্গম। এই যে এই বাড়িটা। নিলয় জোরে ব্রেক কষে। নেহা নিজেকে আর ধরে রাখতে পারে না, সোজা নিলয়ের উপরে ঝুঁকে এসে পড়ে। নিলয় কিছু বলার আগে নেহা বলে, কি ব্যাপার রকস্টার, খুব তো শয়তানি শিখেছেন। ওই একদমই না, আমি আসলে। আচ্ছা বাদ দাও, এই বাড়িটা। বাট সত্য একটা, বাবা যেন এসব না জানে। নিলয় বাইক থেকে নামে। কয়েকটা বাচ্চা দৌড়ে আসে ওদের কাছে, হয়তো গাড়ির শব্দ শুনে গাড়িটা দেখতে এসেছে। নিলয় বাড়ির চারপাশে তাকায়। সুপারি গাছের পাতা দিয়ে বেড়া বা পাঁচিল করা ছোট্ট একটি প্রবেশ জায়গা, সেটাও বাঁশের কঞ্চি দিয়ে তৈরি। নিলয় নেহার হাত ধরে ভেতরে প্রবেশ করে। সামনেই 2 রুম বিশিষ্ট একটি ছোট্ট ট্রেনের ঘর। দুজন মহিলা বসে আছেন, একজন রান্না করছে, অন্যজন তরকারি বেছে দিচ্ছে। পুরো বাড়িতে দুজন মহিলা আর বাচ্চাদের আনাগোনা ছাড়া তেমন কাউকে চোখে পড়ছে না। নিলয় সব দিক তাকিয়ে খুঁজছে কোনো পুরুষ আছে কিনা। যদি থাকে তবে তা হয়তো নেহার বাবাই হবে, আসল বাবা যিনি কিনা নেহাকে ফেলে দিতে চেয়েছিল। নিলয় তাকে মেরে ফেলতেই যেন মরিয়া হয়ে আছে। লোকটার প্রতি অজস্র ঘৃণা আর রাগ জমে আছে ওর। নিলয়দের দিকে মহিলা দুজন তাকায়, সাথে সাথেই মাথায় কাপড় দিয়ে বলে। নেহা নিলয়ের পেছন থেকে সরে আসে। নিলয়ের পাশে দাঁড়িয়ে এসে সে বলে, ভীমকে? ময়লা চিটচিটে ধূসর রঙের তরকারি বেছে দেওয়া মহিলা বলে ওঠে, আমি ভীম। কেন? নেহা ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে থাকে অনেকটা সময়। নেহা দু কথা শোনানোর জন্য প্রস্তুত হতেই নিলয় বলে, আর উনি কে? আমি সাজেদা, ও আমার মামাতো বোন। মানে আপনি প্রথম বাচ্চা ফেলে দিয়েছিলেন রাস্তায় আপনার ভালোবাসার মানুষের কথা শুনে? তারপর আপনার বোন মিম, সেও বাচ্চা ফেলে দিতে চেয়েছিল, কিন্তু একজন লোক এসে বাচ্চা নিয়ে যায়। মাহিম ছিল আপনার ভালোবাসার মানুষের নাম। মহিলা দুজন চোখ বড় বড় করে তাকায় ওদের দিকে। নিলয়ের শিরদাঁড়া যেন সঞ্চারিত হতে থাকে, লোমগুলো দাঁড়িয়ে যায় আগে। পা উঁচু করে পিস্তল হাতে নেওয়ার প্রস্তুতি নিতেই নেহা ইশারায় কোনো রকমে নিলয়কে থামিয়ে দেয়। মহিলা দুজন তখন ওদের দিকে বড় বড় চোখ করে চেয়ে আছে, হয়তো ভাবছে এরা এত কিছু কি করে জানে, এরা কারা? আর এদিকে নিলয় সাজদার দিকে অপলক হয়ে চেয়ে আছে। হুট করে রাগ চলে যাচ্ছে, আবার বাড়ছে। অশান্ত অস্থির হয়ে যাচ্ছে নিলয়ের হৃদয়। পাশে নেহা কখন যে কান্না করে দিয়েছে টেরি পায়নি। তারপর, তোমরা কারা? সাজেদা বেগম কথাটি বলে ওঠে। নীলা চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। নেহা বলে, আমরা আপনাদেরই সন্তান। মানে? ছি, আমি নেহা, ও নিলয়, আপনার ছেলে। আর আপনাদের দুজনের ভুলের জন্য আমরা অন্যের কাছে থেকে বড় হয়েছি। দুজন মহিলা এগিয়ে আসে ওদের দিকে। ওনাদের চোখে মুখে কাতরতার প্রকাশ। ভালোবাসার মায়াজালে যেন দুজন মহিলা চোখ ছেয়ে গেছে জলে। কেন করেছিলেন এমন? আমাদের দোষটা কোথায়? আমরা কি করেছিলাম? আমাদের একদম স্পর্শ করবেন না। নিলয় গম্ভীর হয়ে কথাগুলো বলে। দুজন মহিলা থেমে যায়, কেমন যেন লজ্জায় মাথা নিচু করে নেয়। নীলয়ের চোখে পানি নেই, একরাশ রাগ জমা হয়ে যেন লাল রং ধারণ করেছে। তোমাদের কোনো দোষ নেই, দোষটা আমাদের। কিন্তু একটা কথা তোমরা নিশ্চয় জানো, মায়ের কোনো জাতের ধরন হয় না, কোনো পার্থক্য নেই। মা তো মাই হয়, সন্তান যেমনই হয় না কেন মায়ের কাছে সে নির্দোষ। কিন্তু কোনো মা যদি কোনো দোষ করে, তার সন্তানকে মেনে নিতে পারে না। কথাটা নিশ্চয় জানো। মা যদি খারাপও হয়, তবুও সে মাই হয়। নীলয় আর নেহা
কোনো কথা বলছে না। অনেক কিছু বলার ছিল, কিন্তু সবকিছু যেন মাথা থেকে হারিয়ে গেছে। কাতর দৃষ্টিতে নিলয় ওনার দিকে তাকিয়ে চলে আসতে যাবে, তখনই সাজেদা বলে ওঠে, বাবা নিলয়, জানতে চাইবে না আমরা কেমন আছি? তোমার কাছে জানতে চাইছি না তুমি কেমন আছো, কিভাবে আমাদের পেলে, কারণ মায়ের মন ঠিকই বলছে তুমি ভালো নেই। আচ্ছা, নিজের খেয়াল রেখো, ভালো থেকো, আর দয়া করে এখানে আর কখনো আসবে না, কারণ আমরা সভ্য সমাজে নিজেদের মানিয়ে নিতে পারিনি। আমরা দুজন ছিলাম রাতের পরী। এই যে বাচ্চারা এখানে আছে, এদের ঠিক বাবাকে এরা নিজেরাই জানে না। অন্যের বাচ্চাদের নিয়ে আমরা এখন থাকি। টাকাগুলো আসে শফিক সাহেবের থেকে। উনি বলেছে আমরা নাকি তার একদিন কাছে আসতে পারি, সে কারণেই আমাদের রেখে দিয়েছে। তবে তিনি বলেছিলেন আমাদের ঠিকানা কেউ জানবে না। কিন্তু সন্তানের থেকে মা যতই খারাপ হোক না কেন, আলাদা কি সত্যিই করা যায়? আর যারা সত্য আলাদা হয়, যেমন বৃদ্ধাশ্রম বা বৌমা আসার পর সংসার আলাদা করে নেয়, তারা আদৌ সন্তান কি না কে জানে। তারা হতে পারে পশু। ভালো থেকো নিলয়, তোমার জন্য দোয়া থাকবে আমার সব সময়। নিলয় ঘুরে দাঁড়ায়, মায়ের দিকে নরম দৃষ্টিতে তাকায় নিলয়। মা ওর দিকে চেয়ে আছে। নিলয় স্পষ্ট তাকিয়ে আছে মায়ের দিকে। মায়ের চোখে পানি ছলছল করছে। এ এক মায়া দৃষ্টি, সেই দৃষ্টিতে কোনো অভিযোগ নেই, আছে কেবল অজস্র মায়া, আশীর্বাদের দৃষ্টি। নেহা করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনেই চুপ হয়ে তাকিয়ে আছে। নিলয় কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে। নেহাও নিলয়ের সাথে চলে আসে। বাইক স্টার্ট দিয়ে নিলয় নেহাকে নিয়ে চলে আসে। সেই বিলের ধারে এসে বাইক থামায়। দুপুরের কড়া রোদ বিলের পানিকে আরো উজ্জ্বল করে দিয়েছে। বাইক থেকে নেমে নিলয় রোদের মধ্যে বিলের দিকে তাকিয়ে থাকে। কখন যে সে কান্না করে দিয়েছে টের পায়নি। নেহা এসে ওর হাত ধরে। নেহা স্পষ্ট দেখছে নিলয় কাঁদছে। কাঁদছো কেন তুমি? তোমার তো কাদার কথা না, তুমি না রক স্টার। হা হা হা, মায়ের কাছে ছেলে রক স্টার হতে পারে না। কেন কাঁদছি আমি নিজেই জানি না। এসেছিলাম আজ বোঝাপড়াটা একেবারে ঠিক করে নিতে। কত জমানো কষ্ট, রাগ, অভিমান জমা ছিল মনের একদম গভীরে। বুঝতে পারছো না? মায়ের উপর সন্তানের অভিমান আসলে কেমন হয়? অনেক বেশি। চেয়েছিলাম সব ধ্বংস করতে, কিন্তু কি হলো? মহিলাটার মুখের দিকে তাকিয়ে সবকিছু যেন পাল্টে গেল। আমার সবকিছু যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। পালিয়ে এসেছি আজ আমি প্রথমেই রক স্টার পালিয়ে এসেছে। চোখের পানি দেখতে দেবে না কাউকে। তোর পাগল, এটা পালানো বলে না, এটা ভালোবাসা। কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না, বাবা কেন ইনাদের ব্যবহার করবে? কি করবে উনি? তোমার বাবা একজন রিয়েল মাইন্ড গেইমার। এক পা ফেলার আগে 5 পা আগে ফেললে কি হবে সেটা ভেবেই উনি এগিয়ে যায়। আমার খুব ভালো লাগে এমন ধীরগতি সম্পন্ন বুদ্ধিমান খেলোয়াড়ের সাথে মাইন্ড গেম খেলতে। ওরা আর সেখানে থাকে না, বাড়ির দিকে চলে আসে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়। শফিক সাহেব নিলয়ের রুমে এসে বসে। নিলয় ওনার দিকে তাকিয়ে মুচকি হাসে। শফিক সাহেব গম্ভীর হয়ে তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয়, আমি শহরের মেয়র হতে চাই। ক্ষমতা আমার করে নিতে চাই। কোনো প্রতিদ্বন্দ্বী চাই না। আমি চাই না আমার উপরে কেউ কথা বলুক। কেউ বলবে না? না নিলয়, বলবে। একজন আছে, সে বলবে। সে পারে অনেক কিছুই করতে, কাউকে ভয় পায় না। সে সাহসী, সে একাই যথেষ্ট। সে একা চলতেই ভালোবাসে। হা হা হা, কে সে? সময় হলে বুঝবে। আমি চাই না সে থাকুক, মানে হলো আমি চাই না সে দুনিয়াতে বেঁচে থাকুক। শফিক সাহেব রহস্যময়ী এক হাসি দিয়ে চলে যায়। নিলয় জানালার কাছে এসে দাঁড়ায়। ওনার বলা সেদিনের কথাগুলো আজ অনেক বেশি ভাবাচ্ছে। তিনি বলেছিলেন কখনো মানুষ চিনতে যেও না, মানুষকে স্বয়ং উপরওয়ালা ছাড়া কেউ চিনতে পারে না। মানুষের মধ্যে অনেক দিক থাকে, তবে মানুষের সাথে শয়তানের একটা সম্পর্ক আছে। যারা সেই শয়তানের সম্পর্কটাকে ভেঙে চুরে তছনছ করতে পারে সেই মহাপুরুষ, আর যে পারে না সে নিকৃষ্ট মানব। সমাজে মানুষ চিনতে গেলে নিকৃষ্ট মানুষ প্রথমে পাওয়া যায় না, গেলেও সময়ের গতিতে ঠিকই চেনা যায়। তাই মানুষকে চিনতে কোনো প্রকার তাড়াহুড়া না করা ঠিক না। সময় নামক গতিধিক বস্তু ঠিকই মানুষকে চিনিয়ে দেবে। নিলয়ের ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে দেখে অচেনা নাম্বার। নিলয় রিসিভ করে। নিলয় ফোন কেটে দেয়।
গা থেকে শার্ট খুলে সাদা রঙের গেঞ্জি পরেও গেঞ্জির সামনে ভৌতিক মাস্ক সহ একটা ভূতের ছবি আঁকানো। কালো রঙের ছেঁড়া স্টাইলের প্যান্ট পরে বড় বুট জুতো পরে নেয়। দুই পায়ের সাথে পিস্তল চেইন কভার দিয়ে আটকে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। চুলগুলো বড় স্পাইক করে স্টুডেন্ট চশমা পরে নেয়। টেবিলের ওপর ভৌতিক মাস্কটা পেছনে গেঞ্জির নিচে আটকে দেয়। অন্যদিনের মতো রকস্টার লুকে সে বের হচ্ছে না। সাদাসিধে আবাগোবা লোকের মতো সে আজ মিশরে যাচ্ছে। নীলের দরজা থেকে বের হতেই নেহা ওর হাত টেনে ধরে। কি ব্যাপার রকস্টার, কোথায় যাচ্ছেন এভাবে? নিলয় অসময়ে বাইরে গেলে কারণ ছাড়া যায় না। আর কেন এবং কোথায় যাচ্ছি সেটা কাউকেই বলে না। বাপরে, কি অ্যাটিটিউড! তুমি একটু তোমার বাবার উপরে নজর রেখো। ওকে জনাব, তবে তাড়াতাড়ি ফিরবেন। নিলয় কোনো উত্তর দেয়নি। বাসা থেকে বের হয়। নেহার গাড়িতে করে সে বের হয়। নিলয় পকেট থেকে ফোন করে আশরাফ, সাকিব, হাসান, শাওন আর সায়ানকে নেহাদের বাড়ি থেকে বের হয়ে সে বড় বাজারে আসে। গাড়িটাকে স্পিডে টার্ন করতেই কারো বাইকের সাথে কোনো রকমে ধাক্কা লাগা থেকে বেঁচে যায় সে। নিলয় এসবের কোনো খেয়াল নেই। সে গাড়ি চালাতে ব্যস্ত। বাইকে থাকা ব্যক্তিটি উচ্চস্বরে গালি দিতে যাবে, তখনই অবাক হয়ে চেয়ে থাকে, কারণ বাইকে চালাচ্ছিল সে নিশি বোকার মতো তাকায়। জানালা দিয়ে সে স্পষ্ট দেখতে পায় নিলয়কে। উচ্চস্বরে বলে আবির, কিন্তু আবির নামটা নিলয় শুনতে পায় না। সে কোনো দিকে না তাকিয়ে গাড়ি চালাতে থাকে। সে এসব ভাবতে ভাবতে গাড়িটার পিছু নেয়, কিন্তু গাড়িটা অনেক দূরে চলে গেছে। নিশি তবুও অনুমান করে চলছে সেদিকে। নিলয় ফোন হাতে নেয়। নিশির নাম্বার ভেসে আছে। ফোন কেটে দিয়ে শাওনকে কল দেয় ও। মিন্নুকে পেয়েছিস? ভাইয়া, শাইন একটা গোদাম করে আছে। আমার মনে হয় রেনু ওরা ওখানে তুলে এনে সবাই মিলে দর্শন করে। নিলয় ফোন কেটে দেয়। রাগের পরিমাণ আবার বেড়ে যায় ওর। গায়ের লোমগুলো দাঁড়িয়ে যেতে থাকে। গাড়ির স্পিড আবারও বাড়িয়ে দেয়। শাওনের বলার ঠিকানাতে নিলয় পৌঁছে অনেক দূরে গাড়িটা পার্ক করে। চারপাশে অনেক অন্ধকার। কেবল দূরে একটি ছোট্ট গুদাম ঘরের সামনে 40 ওয়াটের বাল্ব কোনো রকমে জ্বলছে। আবির পকেটে হাত গুজে তাড়াতাড়ি হেঁটে যায়। দরজার ভিতর থেকে আটকানো। দরজার কাছে যেতেই নিলয় শুনতে পায়, তোদের সাহস কি করে হয় আমাদের নামে কেস করিস? ওই তোর বোনকে আবার তুলে নিয়ে আসবো, তোকে মেরে এখানে রেখে দেবো। তোর সাথে যে থাকে ওটাকে আগে মেরে রেখে দেবো। কত সাহস আমাদের নামে কেস করে শালা মা! কথাগুলো বলে শাহিন মিন্নুর পেটে জোরে লাথি দেয়। মিন্নু চিৎকার করে দিয়ে উঠে বলে, আমারে ছায়রা দেন, আমি কিচ্ছু করি নাই ভাইজান। আমার নিয়ে পুলিশের কাছে গেছিল, আমি তো সাথে ছিলাম। আমারে ছায়রা দেন ভাইজান, আমারে বাঁচান। শাহিন আবারও গালি দিয়ে বলে, ওই রফিক, বেজন্মা কুত্তার বাচ্চাকে বেল্ট খুলে পেটাতে থাক। রফিক কোমর থেকে বেল্ট খুলে কয়েকবার বাড়ি দেয়। মিন্নু চিৎকার দিয়ে কাঁদতে থাকে। তখন শাহিন শুনতে পায় দরজায় টোকা মারার শব্দ। বেশ জোরেই শব্দটা আসছে। ওই রফিক, দেখ তো কোন হালার পুত আসলো রে এই সময়। পরিচিত হইলে বিদায় কর, আর তা না হলে ভিতরে নিয়ে শালাকে ধরে পিটাই। কাজের সময় ঝামেলা ভালো লাগে না। রফিক যে দরজা খুলে দেখে বাইরে একজন দাঁড়িয়ে আছে। গোলগাল চেহারা, মুখটা মায়াবী, হাবাগোবা টাইপ, তবে স্টাইল সেই লেভেলের বেশি। পা থেকে মাথা অব্দি রফিক তাকিয়ে দেখে। কে তুই? নিলয় হাসি হাসি মুখে কাচুমাচু হয়ে বলে, ভাইয়া, শাহিন ভাইয়া আছে? কেন, তাকে কি দরকার? ভাইজান, আসলে আমি আপনাদের কাছে মাপ চাইতে এসেছি। মানে আপনারা যাকে খুঁজছেন আমি সেই ছেলে, মানে আবির। ও তুই এত মানে করছিস কেন? দেখে তো তোকে গোবে চেহারা লাগছে। তুই কেস করেছিস আমাদের নামে? সাহস তো খুব বেশি। ওই কে আসছে রে? ভাই, সেই মালটা আইছে, যে শুনছে ফুলোটাকে তুইলে নিয়ে আইছো, সে চইলা আইছে। কি জানি নাম কইলা? আবির ভাই, আমি আসছি। ভেতরে নিয়ে আয়। আর শোন, দরজায় তালা দিয়ে চাবিটা জানালা দিয়ে বাইরে ফেলে দিই। রেনুর শরীর নিয়ে যেদিন খেলছিলাম, ওই দিন যে মিউজিকটা জোরে বাজছিল সেটা চালু করে দে। আজ বোঝাবো উপকার কাকে বলে। মাদার চোদকে নিয়ে আয় সামনে। নিলয় চোখ বন্ধ করে। রেনুর কথা শুনতেই অস্বাভাবিক মুখের রং পাল্টে যেতে থাকে। ডান হাত মুষ্টিবদ্ধ করে কয়েকবার নিজের ধাপনাতে কিল দেয়। মনে মনে সে হাসে, তবে সে হাসিতে কোনো শব্দ নেই। হাসিটা কেউ দেখবে না। নিলয় ধীর পায়ে ভিতরে এগিয়ে যায়। 5 জন ছোট একটি ঘরে মিন্নুকে পিটাচ্ছিল। নিলয় কয়েক পা ভিতরে প্রবেশ করে। রফিক দরজা আটকে তালা দিয়ে চাবিটা জানলা দিয়ে ফেলে দেয়।
মিন্নু নিলয়কে দেখে হামাগুড়ি দিয়ে ওর কাছে আসতে যাবে, তখনই শাহিন বসা থেকে উঠে ওর পিঠে এক পা দিয়ে দাঁড়িয়ে সিগারেট জ্বালায়। নিলয় চশমাটা খুলে গেঞ্জির কাপড়ে মুছে আবারও পরে নেয়। নিলয় দিকে তাকিয়ে সিগারেট জ্বালিয়ে ধোঁয়াগুলো উপরের দিকে ছেড়ে দিয়ে বলে, তুই তাহলে আবির, দেখতে তো মাশাআল্লাহ, মনে তো হয় না কখনো কারো সাথে মারামারি করেছিস। এত দেখতে হিরোর মতো কেন তুই? রেনুর সাথে তোর কিসের সম্পর্ক? দেখ ভাই, আমার সাথে কেউ ঝামেলা করে না, চিনেও করে না, না চিনেও করে না, কারণ আমি মানুষটা ভালো না। প্রথমে পৌঁছাই, কিন্তু পরে না শুনলে খবর করে দিই। যেমন রেনুকে কইছিলাম, চল অনেক টাকা দেব, মেয়েটার শরীরে আগুন রে ভাই, আগুন আছে। কত মানুষের লোকে শুইছে, তবু আগুন কমে না। তোর মতো সুন্দর দেখলেই মনটা চাই সারারাত মধুর চাকি বৈশা থাকি। ভালোভাবে কইছিলাম, হেতি আইলো না, তাই মাথাটা গেল গরম হয়ে। নিজেকে আর সামলাইতে পারি নাই, তুইল্লা নিয়ে আসছি। সারা রাত এই 5 জন মিলে, না রে আরো একজন ছিল, বড় মানুষ সে, তোর জানা লাগবো না। তো 6 জন মিলা সারা রাত রেনুর লগে কুতকুত খেলছি, বুঝছস? তোরা দেখা তো মনে হয় না তুই এসব বুঝবি। ইনোসেন্ট লুক মাইরি তোর। ও হ্যাঁ, যা বলছিলাম, মেয়েটা একটা মাল, দেহ বেচা খাইতো। কি করবে যে আগুন শরীরে জমায় রাখছে, তা কি নিভান যায় একজনের লগে থাকতো? তো মেয়েটা আবার বাসায় দিয়াইছিলাম, ঝামেলা নেব না বইলা থানায় গিয়া 30,000 টাকাও মাইরা আসছি, তবুও ঝামেলাটা বাঁধানো। পুলিশ মামা রোজ একবার করে বাড়িতে এসে বহুত ঝামেলা করে। আলারপুর পুলিশের লোক বইলা বেচা যায়, না হলে কবে বেটাকে তুইল্লা দিতাম উপরে। খোঁজ নিয়ে জানতে পারি থানায় গিয়া তুই আর এই মা। কথাটা বলে মিন্নুকে চেপে ধরে জোরে শাহিন। আমাদের নামে কেস করছিস, নামগুলো মিন্নু কইছে আর সাহসটা দেখাইছিস তুই, কিন্তু এইটা ভাইবা উঠতে পারিস না। তোর কথা শুনে পুলিশ কেন আসবে আমাদের ধরতে? সে যাই হোক, তোকে দেখে আমার ভালো লাগছে, চুপচাপ একটা ছেলে, ললিপপ ভয়ের মতো। যা, তোকে মাফ করে দিলাম, কেসটা তুলে নিবি এখন যে। এরপর শহরে যেন তোকে না দেখি, যা সামনে থেকে যা। নিলয় একটু মুচকি হাসে, শাহিন ওর হাসির দিকে তাকিয়ে থাকে। আবির হাসি মুখে এগিয়ে যায় খালি চেয়ারের দিকে, তারপর চেয়ার এক হাত দিয়ে টেনে নিয়ে শাহিনের সামনে গিয়ে বসে, পায়ের উপর পা তুলে কয়েকবার ঘাড় নাড়াতে থাকে। শাহিন বলে, বাহ, তোর অ্যাটিটিউড সত্যি ভালো লেগেছে, তুই অনেক ইন্টারেস্টিং, দেখতে তো ললিপপের মতো, কিন্তু কেন জানি না তুই অনেক বুদ্ধিমান। তোর চোখ জঙ্গলের শেরের মতো, যে কিনা শিকার করতে ভালোবাসি। ওই চৌকির চেয়ার আন একটু, মামার সাথে কথা বলি বসে। শাহিন মিন্নুকে ছেড়ে দেয়। মিন্নু কোনো রকমে হামাগুড়ি দিয়ে নিলয়ের কাছে এসে বসে। শাহিনের পিছনে সবাই এসে দাঁড়ায়, মৃদু শব্দে মিউজিক বাজতে থাকে, ইংলিশ গান বাজছে। মিন্নু কাঁদতে কাঁদতে বলে, ভাইজান, ওরা আমার আপারে কি কি করছে সব আমাকে বলছে। ওরা আমার আপার গায়ে হাত দিয়েছে, আমার আপারে গালি দিয়েছে, আবার কাপড়গুলো খুলে ওরা। নিশি ওর বাইকের আলোতে দেখে দূরে একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে, বাগানের কাছাকাছি গাড়িটা রাখা। নিশি গাড়ির সামনে এসে দাঁড়ায়। নিলয় যে গাড়িতে করে এসেছে এটা সেই গাড়ি। আশেপাশে তাকায় নিশি, কাউকে তো দেখতে পাচ্ছে না। গাড়ির দরজায় কয়েকবার টোকা দেয়, কাজগুলো ভিতর থেকে আটকানো, কেউ নেই গাড়ির কাছে। আবির নাকি অন্য কেউ? এটা আবির হতে পারে না, ও গাড়ি চালাতে পারে এটা মানতে পারছি না, কিন্তু আমার চোখও তো ভুল কিছু দেখেনি। আবিরই চালাচ্ছিল গাড়ি, আর চোখে মুখে অন্য রকম কিছু ছিল, কিন্তু সে কোথায়? নিশি খুঁজতে থাকে। আরেকজন কে ছিল? নিলয়ের কথা শুনে শাহিন বসা থেকে উঠে দাঁড়ায়, আরো একটি সিগারেট জ্বালিয়ে নিলয়ের কাছাকাছি এসে মুখে ধোঁয়াগুলো ছুড়ে দেয়। রফিক এসে নিলয়ের চোখ থেকে স্টুডেন্ট চশমা খুলে নেয়। দেখ ভাই, তোরে কইছি মারবে না, কেসটা ভালোই ভালোই তুলে নে। রফিক কথাটা শেষ করে চশমাটা শার্টের কাপড় দিয়ে মুছে নিলয়ের চোখে আবার পরিয়ে দেয়। নিলয় আবার বলে, আরেকজনের নাম কি ছিল? শাহিন কোমর থেকে ছুরি বের করে নিলয়ের গলার কাছে ধরে, তারপর গালি দিয়ে বলে, শালা পয়েন্টচুত, তোকে ভেবেছিলাম ছেড়ে দিব, কিন্তু তুই তো দেখি একটা ভেজাল লোক, তোর নামাইরা শান্তি হবে না তোর। আরেকজনের নাম কি ছিল? উফ ভাই, একে কি করবো রে, চেহারা দেখে তো মারতে ইচ্ছা করছে না, তুই বল কি করব। আরেকজনের নাম কি ছিল? রফিক এসে নিলয়ের ডান হাতের কবজিতে হকি স্টিক দিয়ে জোরে বাড়ি দেয়, হকি স্টিক ভেঙে চলে যায় অন্যদিকে। রফিক হা হয়ে তাকিয়ে থাকে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়, রফিকের কাঁধে হাত রেখে বলে, আরেকজনের নাম কি ছিল? ওই তোকির মার্শালাকে বহুত পেশাল করছে। তকির নামের ছেলেটা এসে নিলয়ের পিঠে স্টিক দিয়ে বাড়ি দেয়, সে স্টিকও ভেঙে ছুটে যায় অন্যদিকে। নিলয় ধীর পায়ে টেবিলের দিকে এগিয়ে যায়, চোখ থেকে চশমাটা খুলে ঠিক মতো রেখে দেয়, কয়েকবার গলা নাড়িয়ে টেবিলে রাখা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে চালায়। মিন্নু
হা হয়ে তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় মিন্নুকে বলে, তুই ঘরের কোণাতে যে চোখ বন্ধ করে বসে থাক। কেন রে শালা, তোকে মারবো আর এটা দেখে ভয় পাবো? তোকে এখানেই কেটে রেখে দেবো। রেনুর গায়ে কে প্রথম হাত দিয়েছিল? আবির, তুই শালা কথা শুনবি না বল। আমাকে কিন্তু চিনিস না, তোকে বুঝিয়েছিলাম কিন্তু শুনলি না তো। তুই আজ থেকে বেঁচে ফিরতে পারবি না। মিনু, তুই কি জানিস তোর বোনের গায়ে কে প্রথম হাত দিয়েছিল? আমি হাত দিয়েছিলাম, ওর অন্যটা কেড়ে নিয়ে এই জানালা দিয়ে ফেলে দিয়েছিলাম। এরপর ওর বুকে হাত দিয়ে। তৌকির আর কিছু বলতে পারে না। কয়েক সেকেন্ডের মধ্যেই সবাই যেন স্তব্ধ হয়ে যায়। চারপাশ যেন নীরবতা ভর করে। সবাই ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ যেন সবার কপালে উঠে গেছে। রফিকের হাত কেঁপে হকি স্টিকটা নিচে পড়ে যায়। মিন্নু চোখ বন্ধ করে ফেলেছে। সে বুঝতে পারছে না কিসের হঠাৎ এত নীরবতায় ছোট্ট ঘরে জমা হয়েছে। তৌকির কথাটা বলার সাথে সাথেই নিলয় পাশে দাঁড়িয়ে থাকা শাহিনের হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে তৌকিরের গলায় জোরে টান দিয়ে বসে। গলার মাঝখান দিয়ে যেন হা হয়ে যায়। রক্তগুলো ফিনকি দিয়ে বের হতে থাকে। তৌকির মাটিতে পড়ে যেয়ে শটান হয়ে নীরব হয়ে যায়। নিলয় সাথে সাথেই পিছন থেকে মাস্ক বের করে মুখে পুরে নেয়। মাস্কের ভিতর থেকে ঠোঁটে সিগারেট লাগানো আছে। একাধারে টেনে যাচ্ছে ও। মাস্ক পরতেই শাহিন বলে ওঠে, নিলয়। নিলয় শব্দ করে হেসে ওঠে। বিদঘুটে সেই হাসির শব্দ। ধীর পায়ে মিউজিক সিস্টেমের কাছে এগিয়ে যায়। তারপর ভলিউম বাড়িয়ে যখন ফিরবে দেখে রফিকের হাতে হকি স্টিক। রফিকের বাহুতে যে কয়েকবার ছুরির আঘাত করে। মিরাজ নামের ছেলেটা দৌড়ে দরজার কাছে যেয়ে দরজাটা খোলার চেষ্টা করে। রফিক যন্ত্রণায় চিৎকার দেয়। নিলয় আবার বলে, কে প্রথমে রেনুর গায়ে হাত দিয়েছিল? আরেকজন যে ছিল সে প্রথম হাত দেয়। সে আগে সব করে, তারপর আমরা। কথাটা শুনে সাথে সাথে নিলয় রফিকের পেটে পরপর 7 বার ছুরি ঢোকায়। শাহিন, মিরাজ আর জাহিদ ভয়ে চুপসে দাঁড়িয়ে যায়। নিলয় ছুরিটা ফেলে দেয় হাত থেকে। পা দিয়ে হকি স্টিক তুলে হাতে নেয়। আবারও বলে, আরেকজনের নাম কি ছিল? জাহিদ কাঁদতে কাঁদতে দরজার কাছে যেয়ে বলে, ভাই, নাম বলা নিষেধ। নিলয় হকি স্টিক নিয়ে ওর দিকে এগিয়ে যাবে, তখনই শাহিন কোমর থেকে পিস্তল বের করে বলে, শালা, তুই অনেক ঝামেলা করেছিস। আমি জানি তুই কে। তোকে মার্কসে কে না চেনে। কিন্তু তুই আজ বেঁচে ফিরতে পারবি না। তোকে মেরে আমি হব দ্য কিং অফ রকস্টার। একটা বুলেটই তোর জন্য যথেষ্ট। নিলয় পা উঁচু করে চেন খুলে পিস্তলটা হাতে নিয়ে শ্যাট করে গুলি করে জাহিদের বুকে। জাহিদ দরজার সাথে যেয়ে ধাক্কা খায়। নিলয় জোরে হাসতে থাকে। নিলয়কে মারতে হলে কোনো ভনিতা, কোনো ভূমিকা নয়। ধরবি আর মারবি, না হলে পরে কখনো সুযোগ পাবি না। আরেকজনের নাম কি ছিল? বলবো না, তুই আমাদের মেরে ফেললেও না। তাহলে মরে যা। নিলয় আরো একটা গুলি চালায়। মিরাজও দেয়ালের সাথে যেয়ে ধাক্কা খায়। শাহিনের দিকে পিস্তল ধরতেই বলে ওঠে, সাজিদ, মেয়র সাজিদ। নিলয় অনেক আগেই গুলি চালিয়ে দিয়েছে। শাহিনের কপালে যে গুলিটা লাগে। নিলয় আরো কয়েকটা গুলি চালায় রাগ প্রকাশ করার জন্য। বলেছিলাম না আমার কাছে কোনো দ্বিতীয়বার সুযোগ নেই। পুরো ঘরটা নীরব হয়ে যায়। কেবল মিন্নু চোখ বন্ধ করে জোরে মিউজিক শুনতে পাচ্ছে। হঠাৎ মিউজিক অফ হয়ে যায়। মিন্নু ভাবছে এখন সে আবিরের লাশ দেখতে পাবে। বুকটা ওর ভক করে উঠে। গলা দিয়ে কয়েকবার ঢোক গিলে ভয়ে ভয়ে সে চোখ মেলে তাকায়। দেখে 5 জন লোক, যারা ওর আপাকে অপদস্থ করেছিল, সবাই মরে পড়ে আছে। মিন্নু অবাক হয়। সে আরো সামনে তাকায়। টেবিলে একজন মাস্ক পরা লোক বসে আছে। মিন্নু বসা থেকে উঠে দাঁড়িয়ে নিলয়ের কাছে আসে। নিলয় তখনও মাস্ক পরে আছে। আপনি কি? আমার ভাইজান কই? নিলয় কিছু না বলে একটু শব্দ করে হাসে। তারপর আস্তে করে মুখ থেকে মাস্ক খোলে। মিন্নু অবাক হয়ে তাকায়। কল্পনাই করতে পারছে না সে এটা দেখবে। তুমি মানে আপনি? আমি আবির না রে, আমি নিলয়, দেশের একজন টেরোরিস্ট। আমার আলাদা দুনিয়া আছে। সে দুনিয়াতে আমি রক স্টার। সেটাই রক স্টারের দুনিয়া, যেখানে কোনো ভালোবাসা নেই, কোনো অনুভূতি নেই, কোনো মায়া নেই। আছে কেবল তোর সামনে পিছনে পড়ে থাকা লাশ আর রক্তের গন্ধ। মিন্নু হাঁটু ভাঁজ করে বসে মাথা নিচু করে নেয়। নিলয় অবাক হয়ে তাকিয়ে থাকে। গম্ভীর হয়ে বলে, কিরে, এভাবে কেন তুই বসছিস? আপনি নেহা আবার থেকে রকস্টার গল্প শুনছি। তাকে যারা দেখে তারা সবাই ভাবে বৈশা যায় মাথা নিচু করে, না হলে সে তাকে মায়েরা ফেলে। আমি বৈশা পড়ছি। নিলয় কি বলবে খুঁজে পাচ্ছে না। টেবিল থেকে উঠে মিন্নুর হাত ধরে উপরে তোলে। তারপর গালে চড় দিয়ে বলে, তুই কেন বসবি? তোকে তো ভালোবাসি। তুই আমার ছোট ভাই, বুঝিস না? ভালোবাসি তোকে। মিন্নু কাঁদতে কাঁদতে বলে, তুমি তো কইলা তোমার দুনিয়াতে কোনো ভালোবাসা নেই, কোনো মায়া নেই। তাহলে তুমি কেন কাঁদছো? তোমার চোখে পানি ভালো লাগছে না? তোমারে আমি ভালোবাসি, তবে তোমারে আবির ভাইজান করে ডাকবো। ব্যথা পেয়েছিস চড় মেরেছি বলে? না গো ভাইজান, এটা তো ভালোবাসা মারছো। আর ওরা তো মারে আমার শেষ করে লাইছে।
তোর আপাকে যে বলবি আবির আর কখনো ফিরবে না তোদের শহরে। তোর আপাকে যারা কষ্ট দিয়েছিল একজন বাদে সবাই শাস্তি পেয়েছে। চিন্তা করতে মানা করবি, যে বেঁচে আছে সেও শাস্তি পাবে। আর শোন, এই নিয়ে এটা ধর, এটা ব্যাংকের চেক বই। তোর আপাকে বলিস আর যেন রাতের পরি না হতে, জীবনটাকে গুছিয়ে নিতে বলিস। তোকে দেওয়ার মতো ভালোবাসা আর এই 1 কোটি টাকার চেক আছে, ব্যাংকে গেলেই সব দিয়ে দেবে। তোর বাবাকে বলিস আর যেন নেশা না করে। তোর মায়ের ভালো ডক্টর দেখাবি। আর হ্যাঁ, ভালো একটা ছেলে খুঁজবি, তোর বোনকে বিয়ে দিবি। যদি আর কখনো তোর বোনের দিকে কেউ চোখ তুলে তাকায়, তখন না হয় তুই নিলয়ের মতো হয়ে যাবি। শোন, ভালোবাসা একটা বিশাল ব্যাপার। তোর মাঝে তোর বোনের উপর ভালোবাসা বিশাল, যেটা নষ্ট হতে দিবি না। সুতরাং যেমনই হোস না কেন, সবসময় রুখে দাঁড়াবি রক স্টারের মতো। চল এখন। মিন্নুকে নিয়ে নিলয় বের হয়। দরজার তালায় 2টো গুলি করে তাকে কোলে নিয়ে বের হয়। মিন্নু শব্দ ছাড়া কাঁদছে, সে হাঁটতে পারছে না। নিলয় ওকে কোলে তুলে নেয়। নিলয়ের হাত থেকে রক্ত পড়ছে। রফিক ওর আহত হাতে স্টিক দিয়ে মেরেছিল, রক্তটা গড়িয়ে মাটিতে পড়ছে। মিন্নু নিলয়ের কোলে শুয়ে আছে। এমন শান্তিতে সে কোনো দিন থাকেনি। মিন্নু গলা জড়িয়ে ধরে নেয়। নিলয় মিন্নুকে নিয়ে গাড়িতে যেয়ে বসে। কালো রঙের গাড়িটা চলে যায় তার গন্তব্যে। নিশি দেখে সেই গাড়িটা আবারও অনেক গতিতে বেরিয়ে যাচ্ছে। নিশি দৌড়ে ওর বাইকের কাছে আসতে যাবে, তখনই খেয়াল করে একটা ছোট বাড়ি থেকে আলো আসছে। দূর থেকে বোঝা যাচ্ছে কয়েকজন সেখানে পড়ে আছে। নিশি সেদিকে এগিয়ে যায়। অবাক হয়ে তাকিয়ে দেখে ও রুমের সব দিক 5 জন লোক সেখানে পড়ে আছে। কি নির্মম ভাবে কয়েকজনকে মারা হয়েছে। নিশি ভিতরে প্রবেশ করে, ফোন বের করে ক্যামেরা দিয়ে লাশগুলোর ছবি তুলে নেয়। ফ্লোরে পড়ে থাকা রক্ত মাখানো ছুরিও দেখতে পায়। সব সিআইডি অফিসারদের ফোন দেয় নিশি। তারপর হাতে সাদা হাত কভার পরে ছুরিটা হাতে এভিডেন্স ব্যাগে রেখে দেয়। একটা পিস্তল পড়ে আছে শাহিনের লাশের কাছে, সেটাও তুলে নেয়। কয়েকটি সিগারেটের অর্ধেক অংশ পড়ে থাকতে দেখে। নিশি সেসবও কালেক্ট করে নেয়। টেবিলের উপর কালো রঙের একটা কিছু পড়ে থাকতে দেখেও। নিশি সেদিকে এগিয়ে যেতে যেতে ভাবতে থাকে, কে করেছে এসব? কোনো রকম ধস্তাধস্তি হয়নি এখানে, নির্মম ভাবে মারা হয়েছে, কিন্তু কে করেছে? নিশি টেবিলের দিকে এগিয়ে যায়, চোখ ছানা বড়া করে চেয়ে থাকে, কারণ টেবিলে পড়ে আছে ওর পরিচিত একটা জিনিস, যেটাও বহুবার দেখেছে ছবিতে। আবার সামনে মাস্ক, ভৌতিক মাস্ক, যেটা নিলয় পরে কোনো মিশনে যায়। তার মানে এগুলো সব নিলয় করেছে, কিন্তু কি করে? সাজিদ তো আমাকে কিছু বলেনি। নিলয় মিশনে গেলে ওর বন্ধুকেই তো আগে বলবে, তাহলে সাজিদ কি জানে না? কিছুক্ষণ পর সমস্ত সিআইডি টিমের মেম্বার চলে আসে, সবকিছু কালেক্ট করে সেখান থেকে, কোনো কিছুই বাদ দেয়নি ওরা। রুম থেকে বের হতে যাবে, তখন নিশি খেয়াল করে টাটকা একটা রক্ত বাইরের দিকে পড়তে পড়তে চলে গিয়েছে। নিশি সেই রক্ত বরাবর এগিয়ে যায়। বেশি দূর যেতে হয়নি, রক্তের পরিসমাপ্তি সে পেয়ে গেছে। গাড়ির চাকার ছাপ পড়ে আছে, যেখানে আবিরের গাড়ি রাখা ছিল। আচ্ছা, এখানে রক্তের ফোঁটা শেষ, কারণ গাড়িতে করে খুনি বা হতো কেউ চলে গেছে। আর আমি তো দেখেছিলাম গাড়িটা এখানেই রাখা ছিল, আর গাড়িতে ছিল আবির। তার মানে কি আবিরকে আহত, নাকি নিলয় আবিরকে মেরে এখান থেকে নিয়ে গেছে, নাকি আবিরই নিলয়? কি যাতা ভাবছি আমি, আবির কেন নিলয় হতে যাবে? আবির আর নিলয় ভাবলেই তো হাসি পায়। কোথায় সিংহ আর কোথায় বিড়াল, আবির কখনো নিলয় হতেই পারে না। নিশি গাড়ির চাকার ছাপের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে। তখন একজন অফিসার এসে বলে, মা, আমাদের কাজ শেষ। টেবিলের নিচে একটা চশমা পেয়েছি, মনে হচ্ছে এটা খুনেরই হবে। যত ছাপ ছিল রক্তের বা আঙুলের, সবগুলোই কালেক্ট করছি। নিশি চশমাটা হাতে নেয়। এভিডেন্স ব্যাগের ভিতরে চশমাটা রাখা। কেমন যেন নিশি চেনা চেনা মনে হচ্ছে চশমাটা, কিন্তু ঠিক মনে করতে পারছে না। আমি চলে যাচ্ছি, হয়তো এটাই শেষ দেখা রে। ভালো থাকিস, আর তোর আপাকে দেখে রাখিস। মিন্নুকে হসপিটালের বেডে রেখে নিলয় কথাগুলো বলে। মিন্নুর মাথায় হাত বুলিয়ে চলে আসেও। মিন্নু কান্নার জন্য কিছুই বলতে পারছে না। অনেক কিছুই বলার ছিল নিলয়কে জড়িয়ে ধরে, কিন্তু সে পারছে না। মার খাওয়ার কারণে সে ক্লান্ত। হসপিটাল থেকে বের হতেই নিলয়ের ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে সাজিদের কল। নিলয়, কোথায় তুই? তোর সাথে আমার অনেক কথা আছে। আমার সাথে দেখা করবি আজ রাতেই। আমারও আছে রে, ঠিকানা বল। হ্যাঁ, হুনা বাত, তু মেরা শের হে, মেরা ভাই। তোর প্রিয় জায়গায় দেখা হবে, সেই বিলের ধারে। আচ্ছা। নিলয় গাড়িতে যেয়ে বসে। তখনই নিহার ফোন। নিলয়, বাবাকে দেখলাম এখন বাড়ি থেকে বের হতে। তুমি ঠিক আছো? আছি। নিলয় নিহার ফোন কেটে দেয়। আবারও ফোন বেজে ওঠে, নিশির কল। নিশি অনেক ফোন থেকে কল করছে ওকে। আবির আমার সাথে এক্ষুনি দেখা করবে। না, আজ রাতে তোমার সাথে দেখা করব, কিন্তু এখন না। বুঝতে পারছো না আবির? তোমাকে আমি নেহার গাড়িতে দেখলাম। তোমার গাড়িটা সেখানে ছিল, তার পাশে একটা বাড়িতে 5 জনের খুন হয়েছে, আর সেখানে মাস্ক পরা আর চশমা পাওয়া গেছে। সন্ধ্যাটা অনেক গভীর আবির।
নিলয় ফোন কাটে, এরপর কি জানি টাইপ করে ফোনটা জানালা দিয়ে বাইরে ছুড়ে দেয়। গাড়িটা জোরে স্টার্ট দিয়ে সে চলে আসে শফিক সাহেবের বাড়িতে। তারপর তোমার হাতে কি হয়েছে? নীলার হাতে আবারও নতুন ব্যান্ডেজ দেখে নেহা প্রশ্নটি করলো। নিলয় কোনো কথা বলল না, সোজা রুমে চলে আসে। পায়ে থাকা দুটো পিস্তলে ফুল গুলি লোড করে নেয় ও। গায়ে কালো কোট, মাস্ক আর দুটো পিস্তল নিয়ে সে রেডি হয়। কোথায় যাচ্ছ? নেহা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমি জানি তুমি আমাকে চাও একজন হাজবেন্ড, একজন জীবনসঙ্গী হিসেবে, কিন্তু সেটা মনে হয় এই জন্মে হবে না। জানি না আজ কি হবে, তবে তুমি ভালো থেকো। যদি বেঁচে ফিরি তবে দেখা হবে, আর যদি মরে। নেহা নিলয়ের মুখটা চেপে ধরে, কিছুই বলতে দেয় না আর। নেহার চোখ দিয়ে পানি বের হয়ে আসছে। নিলয় বলে, আমি জানি নেহা, তোমার বাবা আমাকে মারতে চায়। কখনো বুঝতেই পারিনি তিনি এই রকস্টার দুনিয়ায় সবচাইতে বড় ভিলেন। তিনি আমাকে তৈরি করেছেন, আবার তিনি আমাকে শেষ করে দিতে চান। প্রশ্নটা আমি ওনাকেই করব, কেন তিনি এমন করলেন? তিনি ঠিকই তো তোমাকে আমার হাতে দিতে চেয়েছে, তাহলে কেন এমন করছেন? সবকিছু তো আমি দিতে চেয়েছিলাম, কিন্তু কেন করলেন তিনি? প্রশ্নগুলো আমি তার কাছেই করতে চাই। আর নিশ্চয়ই বুঝতে পারছো সেই সময়টা কেমন কঠিন হতে যাচ্ছে। জানো, সাজিদ মিন্নুর বোনকে ধর্ষণ করে। আমি ভাবতেই পারছি না কেন এমন করলো। আমি তো তাদের কাছে কখনো কিছুই চাইনি, আমি তো সবসময় ওদেরকে দিতে চেয়েছি সব। কেন সাজিদ এমন করলো? সাজিদ আমার আজ এখন ডেকেছে। আমার জীবন অনিশ্চিত, জানি না শেষ অবধি নিঃশ্বাস থাকবে কিনা। তবে তোমাকে নিয়ে ভাবনাতে অনেক কিছুই গুছিয়ে রেখেছিলাম। জানো নিশি হল শহরের সিআইডি অফিসার। জানো নিশি হলো শহরের সিআইডি অফিসার, আর তাকে পাঠানো হয়েছিল নিলয়কে ধরার জন্য। জানো কে পাঠিয়েছিল? সাজিদ। আমি বড্ড বোকা, বুঝতেই পারিনি রকস্টার জগতে কেউ কখনো আপন হয় না। আসি। নিলয় বাইক নিয়ে বের হয়ে যায়। চেনা রাস্তা পেরিয়ে আরো চেনা রাস্তার দিকে সে এগিয়ে যেতে থাকে। নেহা অনেকবার কল দেয় নিলয়কে, কিন্তু ফোন অফ দেখায়। নিলয় সে বিলের ধারে এসে বাইক থেকে নামে। কিছুটা দূরে সাজিদকে দাঁড়িয়ে থাকতে দেখে ও। নিলয় এগিয়ে যায়, সাজিদও এগিয়ে আসে। কি ব্যাপার, গ্যাংয়ের লোকেরা কই? কেন ডেকেছিস? তুই কারণ ছাড়া আমাকে ডাকিস না, বল কেন ডেকেছিস? ও হ্যাঁ বলবো, ওই সুরেশ দুটো চেয়ার এনে দে। সুরেশ নামের একজন ছেলে দূর থেকে দৌড়ে আসছে দুটো চেয়ার নিয়ে। নিলয় বুঝে গিয়েছে সাজিদ এখানে একা আসেনি, সবাই দূরেই আছে। চেয়ার রেখে সুরেশ চলে যায়। কেমন লাগছে তোর প্রিয় জায়গা জ্যোৎস্নাময় এই বর্ষা প্রকৃতির রাতে? তাকিয়ে দেখ, বিলের পানিতে আকাশের চাঁদ এসে পড়েছে। কেন ডেকেছিস? আহ নিলয়, এত উত্তেজিত কেন তুই? নিলয় কোমর থেকে পিস্তল বের করে সাজিদের দিকে তাক করে ধরে। সাজিদ রহস্যময় হাসি দিয়ে নিলয়কে বলে, এসব কি করছিস? তুই ভালো করে জানিস আমি কেন ডেকেছি। কারণ তোর মতো বুদ্ধিমান আমাকে ঠিকই চিনে ফেলেছে, কিন্তু তুই একা আছিস, আর পেছনে আমার সাথে অনেক লোক আছে। সো এটা রাখ। আচ্ছা স্যার, রেনুকে তো চিনিস, ওকে আমিই দর্শন করি, করতে চাইনি, কিন্তু কি বলবো বল? সিংহকে ধরতে হলে তো তার বাচ্চাকে কেড়ে নিতে হবে, তাই না? তোর দুর্বল পয়েন্ট রেলুর পরিবার ছিল, সেদিন দেখা করেছিলাম, তাই এটা করতে হয়েছে। নিলয় চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নেয়, সাজিদের দিকে গম্ভীর চোখে তাকায়। সাজিদ হেসে হেসে বলে, অর্ক, রাহাত আর সৌরভের কথা মনে আছে? ওরা তোকে এমনি এমনি মারতে চায়নি, প্ল্যানটা ছিল আমার, কিন্তু মাঝখানে বেচারা ফারহা এসে গিয়েছিল। মনে আছে ফারহা তোকে মরার আগে কি বলেছিল? থাক সেসব বাদ, চাইলে তোকে ওই দিন আমিই মারতে পারতাম, কিন্তু কি করব বল? তোর সাথে থেকে তো মাইন্ড গেমটা ঠিক ভালো মতোই শিখেছি রে। যদি সেদিন তোকে মারতাম তাহলে ক্লাইম্যাক্সটা থাকতো না। তোর সাথে খেলতে বেশ মজা পাচ্ছিলাম, কিন্তু একসময় বেঁচে গেলে অর্কদের থেকে। তবে শালারা তোকে সব বলতে চেয়েছিল, তাই রাকিবের মাধ্যমে ওদেরকে তোর সামনে আনি, যাতে করে তুই ওদের মারতে পারিস। কি কেমন লাগছে আমার মাইন্ড গেম? অবশ্য সাজিদ জানতোই না রাহাত, অর্ক আর সৌরভ কোথায় থাকে। জানতাম আমি, নিশির ব্যাপারেও জানতাম আমি, তাই তো তোকে সব খবরগুলো আমি দিতাম। কিন্তু বোকার মতো তুই জানতেই চাস না এই খবরগুলো কোথা থেকে পাচ্ছি। নিলয় অবাক চোখে তাকায়। সাজিদের পিছনে শফিক সাহেব এসে দাঁড়িয়েছে। সুরেশ আবারও চেয়ার এনে দেয়। ঠান্ডা বাতাস বইছে ফিরফিরিয়ে। প্রকৃতি আজ বেশ মনোরম, কিন্তু মনোরম নেই মানুষের মন। সাজিদ, তোমার কাজের জন্যই আমার ছেলেকে হারাতে হলো। আমি ওকে নিজ হাতে মারতে চাই। রকস্টার হয়েছে না, কুত্তার বাচ্চাকে আজ বোঝাবো আমি কি জিনিস। আচ্ছা শোন নিলয়, তোকে কেন মারতে চাই? তোর জায়গাটা আমি নিতে চাই রে। তোর সাথে থেকে দেখেছি আন্ডারওয়ার্ল্ড তোর কথা মতো চলে,
সবাই তোকে দেখে মাথা নিচু করে নেয়। তোর নাম শুনলেই ভয়ে চুপচে যায়। সব জায়গাতেই তোর আধিপত্য, সবখানে তোর কথা, তোর কাজের কথা। আমরা যে তোর সাথে থাকতাম এটা কেউ বলতো না। আমরা কিছু করলেও তোর নাম আসতো। এই বিষয়টা আমাকে তিলে তিলে হিংস্র করে দেয় নিলয়। আমি না থাকতে পারছিলাম না, তোর জায়গাটা আমার দরকার ছিল। তাই ঠান্ডা মাথায় তোর মতো করে মাইন্ড গেম খেলতে চেয়েছিলাম। প্ল্যান করেছিলাম অনেক আগে থেকেই, শুধুমাত্র সময় আর সুযোগের অপেক্ষাতে ছিলাম। তুই থাকলে কখনোই আমি রকস্টার দ্য কিং হতে পারবো না। তাই কি করব, তোকেই সরাতে হবে রে। কথাটা বলেই সাজিদ পিস্তল বের করে নিলয়ের দিকে গুলি ছোড়ে। নিলয় একটু সরে যার গুলিটা লাগে ওর হাতে। নিলয় পড়ে যায় মাটিতে। সাজিদ উচ্চস্বরে হেসে দিয়ে বলে, তোর থেকেই শিখেছি, তোকে মারতে হলে তৃতীয়বার সুযোগ নেই, তাই কোনো নোটিশ ছাড়াই তোকে গুলিটা করতে হয়েছে। নিলয় মাটিতে লুটি পড়ে কিছু সময় পর জোরে হেসে দেয়। তারপর নেহা ব্যালকনিতে বসে নিলয়ের ম্যাগাজিনগুলো উল্টে পাল্টে দেখছে। নেহা এখন নিলয়কে সত্যি মন থেকে ভালোবাসে। ব্যালকনিতে বসে বসে সে ভাবছে, এত ছেলে থাকতে কেন আমি তাকে ভালোবাসলাম? সে আমার কাজিন বলে, নাকি অন্য কারণ? আচ্ছা, নিলয় বলেছে আমার প্রতি সে কিছু অনুভব করে, তার মানে কি সে আমায় ভালোবাসে? নেহা অনেক কিছুই ভাবছে নিলয়কে নিয়ে। হঠাৎ দেখে সে বাড়ির মেন গেটে সাদা রঙের একটা বড় মাইক্রো এসে থেমেছে। মাইক্রো থেকে অনেকেই নামছে। নেহা ফোনে টাইম দেখে নেয়, 2টার কাছাকাছি সময়। বাড়িতে নিলয় বাব্বু কেউ নেই, তাহলে কারা আসবে? দারোয়ান গেট খুলতেই সবাই হুড়মুড় করে ভিতরে প্রবেশ করলো। নেহা বেলকনি থেকে দৌড়ে মেন দরজার কাছে গিয়ে দাঁড়ায়। কলিং বেল বাজতেই নেহা দরজা খুলে। নেহা হাবার মতো বোকা দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের দিকে। নেহা তখনই বলে ওঠে, তুমি নিশি না? সিআইডি অফিসার নিশি। জানি। কিভাবে? আবির বলেছে। ইয়েস, আবিরকে খুঁজতে এসেছি। বাই দ্য ওয়ে, যে তোমাদের বাসায় আবির সেজে থাকে সে হলো নিলয়, মানে একজন টপ মাস্তান। তাকে ধরতে এসেছি। অনেক চালাকি করছে আমার সাথে। মানে কি? কি বলছো এসব তুমি? মানে হলো এটা, এই যে ওর চশমা, এই যে মাস্ক, এই যে ওর রক্তের স্যাম্পল আর হাতের ছাপ, সব এই কাগজ এখানে। সবকিছু আবিরে, সরি নিলয়ের সাথে ম্যাচ করে। আবির তোমাদের বাসায় থাকে? দেখো, আবির যেই হোক না কেন ও বাসায় নেই। বাসায় নেই মানে? কোথায় গিয়েছে? তা তো জানে না, তবে সাজেদের সাথে দেখা করতে গিয়েছে। ওকে। নিলয় শোয়া থেকে উঠে দাঁড়ায়। মোশাররফ ওকে গুলি করতে যাবে, তখনই মাটিতে পড়ে থাকা ওর পিস্তল দিয়ে শট করে একটা গুলি করে। মোশাররফের পেটে যায়, গুলি লাগে। মোশাররফ ছিটকে পড়ে সাজিদ আর শফিক সাহেবের সামনে। নিলয় আবার শফিক সাহেবকে গুলি করতে যাবে, তার আগেই শফিক সাহেব বলে, 1 মিনিট নিলয়, এত তারা কিসের? মাইন্ড গেম মনে আছে তো? তুমি যেমন শত্রুদের মারতে একা এসে ওদের পরিবারের পেছনে লোক লাগিয়ে দাও, এটাই তো তোমার মাইন্ড গেম। আমার কোনো পরিবার নেই। আছে, সব আছে, দেখবে। মাজেদ, নিয়ে আয়। শফিক সাহেবের কথা মতো মাজেদ আরো দুজন ছেলে দুজন মহিলাকে নিয়ে ধরে নিয়ে আসতে থাকে। নিলয় বসা থেকে দাঁড়িয়ে যায়, চোখ দুটো বড় করেও সামনে তাকায়। ওই দুজন মহিলা হলো নেহা আর নিলয়ের মা। নিলয় এবার ঠিকই বুঝতে পারে কেন শফিক সাহেব ওনাদের দেখে শুনে রেখেছিল। আর যে লোকগুলো ওই দিন ফলো করছিল তারা শফিক সাহেবেরই লোক। নিলয় রাগে হাতে কয়েকবার গুলি করে। শফিক সাহেব উচ্চস্বরে হাসতে হাসতে বলে, কি কেমন ক্লাইম্যাক্স? পিকচার আবি বাকি হ্যাঁ মেরা বাচ্চে। দয়া করে তুমি আমার ছেলেকে মেরো না, এমন তুমি করতে পারো না। তুমি তো এমনিতেই জন্ম থেকে ওকে দেখোনি, তাহলে এখন কেন এমন করছো? আয় চুপ বে। তোর ছেলে নিজেকে বড় রকস্টার ভাবে, কিন্তু না, তোর ছেলেকে কেন মারতে চাই জানিস? তোর জন্য। একসময় ঠিকই আমার উপর অধিকার চাপাবে। আমি চাই না এসব। তোর মতো ফকিন্নি কেবল মেয়েকে কেবল ইউজ করা যায়, 2-1টা সন্তান জন্ম দেওয়া যায়, কোনো যোগ্যতা নেই আমার মতো কারো পাশে দাঁড়ানোর। আর তোর ছেলে কিনা আমার পরিচয় পাবে? খারাপ। তোকে আর তোর ছেলেকে এখানেই মারবো। নিলয়ের পুরো শরীর যেন কাঁপতে থাকে, কেমন যেন সে ফ্রিজ হয়ে যায়। কোনো প্রকার কথা সে মুখ দিয়ে বের করতে পারে না। নিলয় তার মা বাবাকে খুঁজে পেয়েছে। শফিক সাহেব তার নিজের বাবা, আর সাজেদা বেগম হলো ওর নিজের মা। আর এই কারণেই তাদেরকে শফিক সাহেব মারতে চেয়েছে। শফিক সাহেব যে সাজেদার গলা টিপে ধরে অনেক জোরে। উনি চিৎকার দিতে না পারলেও গোঙানি দিয়ে ওঠে। নিলয় তখনও ঠায় দাঁড়িয়ে আছে। কিছু সময় পর সাজেদাকে ছেড়ে দিয়ে শফিক সাহেব বলে, তোর ছেলেকে বুদ্ধিমান ভাবতাম, কিন্তু তোর ছেলে একটা আস্ত গাধা, একা আসছে এখানে। নিলয়ের অস্পষ্ট শব্দময় হাসি শুনে শফিক সাহেব আর সাজিদ অবাক হয়। শফিক সাহেব এসে হক স্টিক দিয়ে নিলয়ের পায়ে বাড়ি দেয়।
নিলয় দাঁড়িয়েই থাকে। শফিক সাহেব মারতে থাকে তখনও। নিলয় একসময় স্টিকটা হাতে দিয়ে ধরে। শফিক সাহেব তো ভয়ে ছেড়ে দেয়। নিলয় আবার চেয়ারে যেয়ে বসে বলে, গ্যাং নিয়ে যে আসে সে লুজার, আর যে একা আসে সে হলো রক স্টার। রক স্টার কখনো গ্যাং নিয়ে চলে না, গ্যাং তাকে নিয়ে চলে। তুই আমার জন্ম দিয়ে রাস্তায় ফেলে দিয়েছিলি, এটা হলো তোর প্রথম ভুল। আমার মাকে ছেড়ে চলে গিয়েছিলি, এটা তোর দ্বিতীয় ভুল। আমাকে ঠিকই ছোট থেকে বড় করে রক স্টার বানিয়েছিস, সবকিছু জেনেও এটা তোর আরো একটি ভুল। নিজেকে পরিচয় দিস নাই আমার কাছে, আমার মা কে সেটাও কখনো বলিস নাই আমার কাছে। যেদিন ওই মহিলার সাথে দেখা করতে গিয়েছিলাম সেদিন তোর লোক ছিল আমার পিছনে, এটা তোর আরো একটি ভুল। আমাকে এতদিনে না মেরে রেখে দিয়েছিস আমাকে কষ্ট দিবি বলে। আমার মাকে গালি দিয়েছিস, আমার মায়ের গায়ে তুই হাত দিয়েছিস। রকস্টার কোনোদিন তোকে মারবে এটা সে ভাবেনি, কিন্তু না, সময় আজ উল্টো। এটা তো সর্বশেষ ভুল, আজকেও থাকবে, তোদেরকে আমার থেকে বাঁচাবে। দেখ নিলয়, বহুত ফ্যামিলি ড্রামা হয়েছে, তুই মরার জন্য রেডি হ। নিলয় কোনো কথা বলে না। কোমর থেকে আরো একটি পিস্তল নিয়ে সাজিদ কিছু বোঝার আগেই নিলয় সাজিদের বুকে গুলি করে। সাজিদ শটান মাটিতে পড়ে যায়। নিলয় একটু এগিয়ে আরো কয়েকটা গুলি করে সাজিদের বুকে। রাগে বলতে থাকে, দেখছিস না বড়রা কথা বলছে, শালা রকস্টার হবি না? রকস্টার কেবল নিলয় হয়, আর কেউ না। মিন্নু, তোর আপাকে বলিস, তোর আপাকে যারা নির্যাতন করছে কেউ আর বেঁচে নেই। শফিক সাহেব ভয় পেয়ে যায়। দৌড় এসে সাজিদা বেগমের পিছনে এসে দাঁড়ায়। নিলয়কে কিছু বলার আগেই তিনি পিস্তল দিয়ে নেহার মা মিমকে গুলি করে দেয়। নিলয় দৌড়ে এগিয়ে যাবে, তার আগেই শফিক সাহেব হাওয়াতে গুলি করে। তোর মাকে এখানেই মেরে ফেলবো, আর এক পা এগিয়ে আসলে। নিলয় কিছুই বলতে পারে না। পায়ে এসে একটা গুলি লাগে, ধপ করে নিচে পড়ে যায় নিলয়। পায়ের পিছন থেকে কেউ তাকে গুলি করেছে। নিলয় মাটিতে পড়ে যেতেই ওর মা চিৎকার দিয়ে কাঁদতে থাকে। নিলয় পিছনে তাকায়, দেখে কালো রঙের একটা গাড়ি ওর কাছে এসে থেমেছে। জানালাগুলো কাঁচ দিয়ে ঢাকা। নিলয় কোনো রকমে বসা থেকে উঠে দাঁড়ায়। একজন ব্যক্তি গাড়ি থেকে নামে, নিলয়ের মতো পোশাক পরা, লম্বা কোট, মুখে মাস্ক, লম্বা টুপি। নিলয় অবাক হয়। ব্যক্তিটি কোনো কথা না বলে গাড়ির পিছনে ডিকির কাছে যায়। ডিকির উপর বসে সে সিগারেট জ্বালায়। নিলয়ের দিকে তাকিয়ে ধোঁয়াগুলো ছাড়তে থাকে লোকটি। নিলয় কোনো রকমে বসে থাকে। ডিকির উপর থেকে সে নেমে ডিকিটা খুলে দেয়। সেখান থেকে চারজনের মৃত লাশ পরপর পিচ ঢালা রাস্তায় পড়তে থাকে। নিলয় অবাক হয়েই তাকিয়ে আছে। আশরাফ, সাকিব, হাসান, সায়ান, ওই তোদের কে এই অবস্থা করছে? নিলয় পাগলের মতো ছুটে যায় ওদের কাছে। চারজনই মৃত অবস্থায় পড়ে আছে, সবার কপালে গুলি করা হয়েছে। গুলি এপাশ থেকে ওপাশে বেরিয়ে গেছে, খুব কাছ থেকেই গুলি করা হয়েছে। নিলয় কোনো মতে দাঁড়িয়ে মাস্ক পরা লোকটার জামার কলার ধরে টেনে বলে, ওই শাওন কোথায়? কেন মারলি এদের? কে তুই? শাওন কোথায়? লোকটা নিলয়ের আঘাতপ্রাপ্ত কবজিতে জোরে ঘুষি মারে, তারপর শব্দ করে হাসি দিয়ে ধীর গতিতে মুখ থেকে মাস্কটা খুলে দেয়। নিলয় চোখ বড় বড় করে তাকিয়ে আছে, মুখ দিয়ে আস্তে গলায় বলে, শাওন তুই? হা হা হা, ইয়েস বস, আই এম শাওন, শফিকের আসল ছেলে। দিস ইজ ক্লাইম্যাক্সিন হিয়ার। তোমাকে বাবা ছোট একটি গল্প শোনাই যে আমার মা কখনো কোনোদিন মা হতে পারবে না। হা হা হা, সেদিন হসপিটালে আমিও হয়েছিলাম, সব ঠিকই ছিল, বাবা কেবল নেহাকে নিয়ে আসতে বাড়িতে, আর তোমাকে মিথ্যা বানিয়ে গল্প শোনাই। এখন মনে হচ্ছে কি থেকে কি হলো। আসল কথা হলো আমি ওনার আসল সন্তান। ওনার ওয়াইফ যিনি আছেন তিনি আমার, কেবল তোমাকে এটাই জানানো হয়নি। তোমাদের দলে আমাকে থাকতে দেওয়ার আমার বাবা নিজেই, কারণ তিনি তোমাকে রকস্টার করার পর মনে হয়েছিল তুমি একদিন না একদিন তাকে ছেড়ে চলে যাবে, আর তিনি তখন বাঘ থেকে শিয়াল হয়ে যাবে। তাই যেন আমি ওনার পাশে সবসময়। দ্যাটস লেট টু কিল আই, এরকম রকস্টার দ্য কিলার। শাওন কথাগুলো বলেই একটা গুলি চালায়, আর গুলিটা যে লাগে নিলয়ের মায়ের বুকে। নিলয় জোরে চিৎকার দিয়ে উঠছে, মা! নিলয় এই প্রথমবার তার মাকে মা বলে ডেকেছে। সাজেদা বেগম মুচকি হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ে, আর কোনো শব্দ হয় না। নিলয় দৌড়ে ওর মায়ের কাছে যায়, মাকে বুকে জড়িয়ে নিয়ে উচ্চ চিৎকার দিয়ে কেঁদে ওঠে। সাজেদা বেগম চোখ বন্ধ করে শান্তিতে ছেলের কোলে ঘুমিয়ে পড়ে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়, মাটিতে থাকা পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকা সবাইকে গুলি করে। শফিক সাহেবের দিকে ফিরে গুলি চালাতে যাবে, তখনই আবার একটা পিছন থেকে কে যেন নিলয়ের হাতে গুলি করে। নিলয় পিছনে তাকিয়ে দেখে কয়েকজন অফিসার সহ নিশি এগিয়ে আসছে, আর নিশি নিলয়ের হাতে গুলি করেছে। মিস্টার নিলয়, প্লিজ থেমে যাও। নিলয় মুখ থেকে মাস্ক খুলে। নিশি নিলয়ের দিকে অপলোক তাকিয়ে থাকে, শব্দ করে বলে উঠছে, আবির! নিলয় মাস্কটা ছুঁড়ে ফেলে দেয়। অফিসারেরা সবার দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। নিলয় বলে, আবির আবির নয়, আমি কিলার, রকস্টার দ্য কিলার, নিলয় আমি। এমন করে বলো না আবির, আমি ভাবতে পারিনি তুমি নিলয় ছিলে। বাইরে থেকে দেখে কাউকে চেনার চেষ্টা না করাই ভালো।
আমাকে আমার কাজ করতে দাও নিশি। ওদের দুজনকে আমি এখানেই মারতে চাই। দেখো আবি, যা হয়েছে ভুলে যাও, আমরা ওদের শাস্তি দেব। আমাকে আমার কাজ করতে দাও, না হলে কি কিছু করতে পারবা না। নিলয়কে তুমি চেনো না। কথাটা বলেই নিলয় এক পা ভাঁজ করে বসে পায়ের জুতোর কাভার থেকে পিস্তল বের করে অফিসারদের গুলি করতে যাবে তার আগেই নিলয় সহ সবাই দেখে সব সিআইডি অফিসারদের কে যেন পিছন থেকে সাইলেন্সার লাগিয়ে গুলি করছে। দেখতে দেখতে কয়েক সেকেন্ডের মধ্যেই সবাই যেন মাটিতে পড়ে গেল। নিশির পায়ে গুলি করে সে, কিন্তু কে হবে? নিশি পায়ের যন্ত্রণা নিয়ে মাটিতে বসে যায়। সবাই পেছনের দিকে তাকিয়ে আছে। অন্ধকার হতে কে যেন হাতে গান নিয়ে বের হচ্ছে। কালো মাস্ক, লম্বা টুপি সহ কালো কোট, কালো প্যান্টের সাথে হাই কনভার্স জুতা। নিলয় অবাক হয়, নিলয় তাকে চেনে না। কে? নিলয়ের কোনো প্রশ্নের উত্তর দেয় না সে। এদিকে শাওন মাটি থেকে পিস্তল তুলে নিলয়কে গুলি করবে, তখনই সেই অচেনা আগন্তুক শাওনকে গুলি করে মেরে দেয়। নিলয় বোকার মতো তাকিয়ে থাকে সেদিকে। নিলয়ের চোখে মুখে বিস্ময়কর ভাব। কে তুমি? বাবা নিলয়, আমাকে মাফ করে দে, আমি অনেক পাপ করেছি, আমাকে মাফ করে দে। শফিক সাহেব নিলয়ের দিকে এগিয়ে আসে। নিলয় শব্দ করে হাসে। তোকে মাফ করবো? আমার মাকে আমার সামনে মেরে দিয়েছিস, তোকে আমি। নিলয় গুলি করতে যাবে, তখনই নিলয়ের হাত ধরে টান দেয় পাশে দাঁড়িয়ে থাকা আগন্তুকটি। নিলয় কিছু বলতে যাবে, তার আগে সে শফিক সাহেবের কপালে গুলি করে। শফিক সাহেব ছিটকে পড়ে দূরে। সে থামেনি, সে পর গুলি চালিয়েই চলেছে যতক্ষণ না গুলি শেষ হয়। এরপর হাতে থাকা পিস্তলগুলো নিশির সামনে এনে ফেলে দেয়। নিলয়ের হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে নিশির সামনে রেখে দেয়। নিশির কোমর থেকে হাতকড়া খুলে নিশির দুই হাতে পরিয়ে বাইকের কাছে যায়। বাইক চালিয়ে নিলয়ের পাশে এসে থামে। নিলয় হাবার মতো কেবল তাকিয়েই আছে। এরকম কিছু হবে নিলয় কখনো কল্পনাও করেনি। কিন্তু কে ও? নিলয়ের অবাক চাহনি খেয়াল করে বাইকে বসে থাকা আগন্তুক ব্যক্তিটি আস্তে আস্তে মুখ থেকে মাস্ক খোলে। নিলয় সত্যিই অবাক হয়, মুখ দিয়ে বলে ওঠে, নেহা তুমি? ইয়েস, আই এম দ্য কিং অফ রক স্টার কুইন, রক স্টারের সঙ্গী। আর নিশি শোনো, ভালোবাসা আদায় করে নিতে হয়। তোমার জন্য অপেক্ষায় আছে হয়তো কোনো অফিসার, আর আমার জন্য আছে রক স্টার। ভালো থেকো নিশি। আমরা চলে যাচ্ছি শহর ছেড়ে অনেক দূর, যেখানে থাকবে না কোনো কোলাহল, থাকবে না কোনো বিশ্বাস ভাঙার মন্ত্র, থাকবে কেবল আমাদের ভালোবাসা। এই যে মিস্টার নিলয়, দ্য রক স্টার। নিশির দিকে তাকিয়ে না থেকে বাইকে উঠুন। নিলয় ভেবা চাকা খেয়ে বাইকের পিছনে বসে পড়ে। নেহা বাইক স্টার্ট দেয়। ওরা দুজন চলে যাচ্ছে অজানার খোঁজে। নিশি হাতে হাতকড়া পরে মাটিতে শুয়ে ওদের দিকে চেয়ে আছে। নিলয় কাছামাছি হয়ে বসে থাকতে দেখে নেহা একটু ব্রেক করে। নিলয় নেহাকে ধপ করে জড়িয়ে ধরে। নেহা মুচকে হাসতে থাকে। নিলয় বলে, তুমি এসব কি করে? মানে তুমি গানও চালাতে পারো? মানে কিভাবে? থাক না, কিছু রহস্য অজানা থাক। সবকিছু জেনে কি হবে? একটু রহস্য না থাকলে কি ভালো লাগে? কিছু বিষয় অজানাতে থাকাই ভালো। আমাকে জড়িয়ে ধরে বসেন মিস্টার রকস্টার। নিলয় আর কি নেহাকে জড়িয়ে ধরে বসে থাকে। রাতের আধারে রাস্তা পেরিয়ে ওরা দুজনে চলেছে বহু দূর। জানি না তারা থামবে কোথায়, হয়তো কাছে বা দূরের অজানায়।